ইমপ্লাইড কোঅনারশিপ। ইমপ্লয়েড কোঅনারশিপ চ্যাপ্টারটা থেকে আমাদের পরীক্ষার সময় থাকতে পারে হচ্ছে গিয়ে তোমার এসএ কোয়েশ্চেন, অথবা থাকতে পারে হচ্ছে প্রবলেম কোয়েশ্চেন। যদি এসএ কোয়েশ্চেন থাকে তাহলে এটাতে ফোকাস থাকে হচ্ছে এক্সামিনারের দুইটা জিনিসের উপরে। একটা হচ্ছে গিয়ে তোমার প্রোপ্রাইটারি স্টপলের সাথে ডিফারেন্সটা কি হচ্ছে কনস্ট্রাকটিভ ট্রাস্টের, অথবা এক্সামিনার আরেকটা অ্যাঙ্গেল দিতে পারে যে রেজাল্টিং ট্রাস্ট, কনস্ট্রাকটিভ ট্রাস্ট এবং প্রোপ্রাইটারি স্টপল, এই তিনটার মধ্যে ডিফারেন্সেস গুলা কি কি। তাহলে আমাদের তো দুইটা অ্যাঙ্গেল মনে হয় না করার দরকার হবে, কারণ হচ্ছে কি যে আমি যদি আমি যদি এটা করে ফেলি যে রেজাল্টিং ট্রাস্ট, কনস্ট্রাকটিভ ট্রাস্ট এবং প্রোপ্রাইটারি স্টপলের মধ্যে কি কি ডিফারেন্সেস, তাহলে তো এটা আমার মানে যদি এইটা করলেই আমাদের হয়ে যাচ্ছে। আর প্রবলেম কোশ্চেনের মধ্যে যে জিনিসটা থাকবে, রেজাল্টিং ট্রাস্ট থাকবে, কনস্ট্রাকটিভ ট্রাস্ট থাকবে এবং রেয়ার ভাবে থাকতে পারে হচ্ছে প্রোপ্রাইটারি স্টক। আর এটা কমন না, এই দুইটা ইস্যু থাকবে, রেজাল্টিং ট্রাস্ট এবং কনস্ট্রাকটিভ ট্রাস্ট। ক্লিয়ার? তাহলে এই দুই ধরনের অ্যাঙ্গেলের কোশ্চেন আমরা ইমপ্লয়েড কোঅনারশিপ থেকে পেতে পারি। মানে রেয়ার ভাবে আসতে পারে হচ্ছে প্রোপ্রাইটারি স্টক। তাহলে কোশ্চেন অ্যাঙ্গেলটা কি বুঝতে আমাদের কোনো সমস্যা হবে নাকি? দেখো এখানে ক্লিয়ার কোশ্চেন প্যাটার্ন। আচ্ছা, তাহলে এখন আমরা দেখে ফেলি যে ইমপ্লয়েড কোঅনারশিপের মেইন ইস্যুস গুলা কি কি। তাহলে এক্সপ্রেস কোঅনারশিপের ক্ষেত্রে আমরা যেটা দেখে আসছিলাম, আমাদের এটা স্লাইড নাম্বার 5 বা নোট নাম্বার 5। এভাবে 1 নাম্বার নোটটা ছিল হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট, 2 নাম্বার নোটটা ছিল প্রোপ্রাইটারি ইন্টারেস্ট, এই জিনিসগুলা কি, ওই যে ফ্রি হোল্ড, লিজ হোল্ড, তারপরে এই রাইটস গুলা কি কি। তারপরে 3 নাম্বারটা ছিল এক্সপ্রেস কোঅনারশিপ, তারপরে ছিল হচ্ছে প্রোপ্রাইটারি স্টপল, আর এটা হচ্ছে গিয়ে ইমপ্লয়েড কোঅনারশিপ। আছে না সবগুলা নোটস এভাবে? মানে প্রথম দুইটার জন্য তো কোনো সলভিং টলভিং কোনো কিছু নাই, কারণ এটা তো বেসিক কনসেপ্টের জন্য, ওগুলো শুধু লেকচারগুলো শুনলেই হয়ে যাবে। আর এক্সপ্রেস কোঅনারশিপ আমরা দিয়েছি স্লাইড, তারপরে হচ্ছে গিয়ে কোয়েশ্চেন অ্যান্সার, প্রবলেম এবং এসে। আবার প্রোপ্রাইটারি স্টপলেরও সেম জিনিস দেওয়া আছে, স্লাইড, প্রবলেম কোয়েশ্চেন, এসে কোয়েশ্চেন। তোমার কাজটা হবে পিকিউটা মানে প্রথমে স্লাইডটা পড়ে ফেলা, তারপর এসে থাকলে এসেটা প্রিপেয়ার করা, তারপর প্রবলেম কোশ্চেনের ফরম্যাটটা ফলো করে 3টা থেকে 4টা সলভিং করে ফেলা। তাহলে বেসিক কনসেপ্টস, হোয়াট ইজ ল্যান্ড, ল্যান্ডের মধ্যে ফিক্সচার্স কি, তারপরে হচ্ছে গিয়ে চ্যাটেলস কি, এই জিনিসগুলো। একটা ল্যান্ডের মধ্যে কি তোমার একজন পার্সন ওনার হলে অনেক এই ল্যান্ডের মধ্যে ইন্টারেস্ট থাকতে পারে, এগুলা কি কি বেসিক জিনিসগুলো আর কি। ওগুলা থেকে প্রশ্ন আসবে না, প্রশ্ন শুরু হবে এক্সপ্রেস কোঅনারশিপ, প্রোপ্রাইটারি স্টপল, আর আজকে হচ্ছে ইমপ্লয়েড সোল কোশ্চেন আসে। তাহলে ইমপ্লয়েড কোঅনারশিপ, তাহলে ইমপ্লয়েড কোঅনারশিপে আমরা যদি দেখি যে এখানে যখন আমাদের তোমার পি এবং কিউ দুইজন মিলে একটা ল্যান্ড পারচেজ করলো, প্লট ফর সেল, ধর একটা ডেভেলপার অ্যাডভার্টাইজমেন্ট দিছে যে এই জমি প্লট বিক্রি হবে, পি আর কিউ মিলে জমিটা তোমার পারচেজ করলো, এবং ল্যান্ড সার্টিফিকেটে বা ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসের রেকর্ডে পি এর নামও আছে এবং কিউর নামও আছে। ক্লিয়ার? ল্যান্ডটা কার নামে রেজিস্ট্রেশন হয়েছে? পি এর নামেও হয়েছে প্লাস কিউর নামেও হয়েছে। তাহলে যদি একটা ল্যান্ড তোমার যারা কিনতেছে তাদের নামে যদি রেজিস্ট্রেশন হয়ে থাকে, তাদেরকে বলা হয় হচ্ছে এক্সপ্রেস কোঅনার। তো তারা হয়ে যাবে হচ্ছে ল্যান্ডের এক্সপ্রেস কোঅনার। তাহলে ইফ নেমস অফ বোথ দ্য পারচেজার্স, অথবা যদি 3জন পারচেজার থেকে, 4জন পারচেজার থেকে, সবার নাম যদি কোথায় আসে, আর এপিয়ার্ড ইন দ্য ডিড, ডিডের মধ্যে সবার নাম থাকে,
তারপরে হচ্ছে রেকর্ডেড এট দ্য ল্যান্ড রেজিস্ট্রেশন অফিস, ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসেও তাদের যদি নাম থাকে, দেন দেয়ার উইল অ্যারাইজ এক্সপ্রেস ওনারশিপ। ঠিক না জিনিসটা? আর এক্সপ্রেস ওনারশিপের কোশ্চেন আমরা দেখেছি যে এক্সপ্রেস ওনাররা হতে পারে হচ্ছে জয়েন্ট টেনেন্টস অর টেনেন্টস ইন কমন। তার আগে জয়েন্ট টেনেন্টস ইন কমন দেখার জন্য আমাদের 3টা স্টেপ আছে। প্রথমে আমরা দেখি যে 4টা ইউনিটি প্রেজেন্ট আছে কিনা, এক্সপ্রেস ডিক্লারেশন কি দেওয়া আছে। 3 নাম্বার আমরা দেখি যে ইকুইটি এজিউম করে হচ্ছে টেনেন্সি ইন কমন, আর ল এজিউম করে হচ্ছে জয়েন্ট টেনেন্সি। 4টা ক্ষেত্রে ইকুইটি বলে যে তোমার কোনাররা হচ্ছে টেনেন্সি ইন কমন। যে তোমার যদি কি হয়, আনইকুয়াল শেয়ারস থাকে, তারপরে যদি থাকে হচ্ছে গিয়ে কমার্শিয়াল পারপাসে কিনে, মর্গেজ থাকে, ঠিক না জিনিসটা? এগুলা বুঝতে পারছো না জিনিসগুলা? 4টা, ওই যে ওয়ার্ড অফ সেভারেন্স থাকে, কমার্শিয়াল পারপাস থাকে, মর্গেজ নিয়ে কিনে, আর হচ্ছে গিয়ে তোমার আনইকুয়াল কন্ট্রিবিউশন থাকে। তখন মানে বুঝতে পারছো তো, ওটা হচ্ছে এক্সপ্রেস ওনারশিপের ইস্যুস গুলো। এক্সপ্রেস ওনারশিপে আমাদের এইগুলো জানতে চায়। তারপর জয়েন্ট টেনেন্সি ভেঙে গিয়ে হয়ে যায় হচ্ছে টেনেন্সি ইন কমন, সেভারেন্সটা কিভাবে হয়, স্ট্যাচুর আন্ডারে কিভাবে হয়, তারপরে তোমার ইয়ার আন্ডারে কি তোমার এটা কমন লর আন্ডারে কিভাবে হয়, এবং যখন ল্যান্ডটা সেল করা হবে এই নিয়ে যখন ডিসপিউট হবে তখন এটা কিভাবে সলভ করা হবে। এটা হচ্ছে এক্সপ্রেস ওনারশিপের ইস্যুস গুলা। কিন্তু এখানে আমরা আয়েশার কোশ্চেনটা যে ইন্টারেস্ট সেল করে দিলে, ইন্টারেস্ট কোন মানে একজন পার্সন যদি তার তার যে শেয়ারটা এটা যদি সেল করে তখন এটাকে বলা হয় হচ্ছে ইউনিল্যাটারাল অ্যাক্ট। এটাও একটা সেভারেন্সের ইস্যু। এগুলো আগের এক্সপ্রেস ওনারশিপ তো আমরা অনেক আগে শেষ করে আসছি, তো রিভিশন ক্লাসে এগুলো আবার কোশ্চেন করা যাবে। এখন ইমপ্লয়েড ওনারশিপটা কিরকম হবে? ইমপ্লয়েড ওনারশিপ মানে হচ্ছে এখানে দুইজন মিলে জমিটা পারচেজ করেছিল, তোমার এ এবং বি, কিন্তু জমিটা শুধুমাত্র একজনের নামে রেজিস্ট্রেশন হয়েছে। তাহলে একজনের নামটা বলা আছে হচ্ছে ইন দ্য ডিড, একজনের নামটা মেনশন করা আছে হচ্ছে এট দ্য ল্যান্ড রেজিস্ট্রেশন অফিস। এখন প্রশ্ন হলো যে যদি শুধু এর নামটা এপিয়ার হয়, কার নামটা তোমার ডিডের মধ্যে নাই, বি এর নামটা ডিডের মধ্যে নাই, বি এর নামে ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসে এটা রেজিস্ট্রেশনও হয় নাই, শুধু এর নামে রেজিস্ট্রেশন হয়েছে, তাহলে যে কোনো পার্সন যদি দেখে যে এই জমির আসলে মালিককে, তাহলে সবার কাছে কি মনে হবে? এ ইজ দ্য ওনার। সবার কাছে মনে হবে এ মালিক এই প্রপার্টিটা। কিন্তু এই প্রপার্টিতে যদি কেউ মানে থাকে, তোমার এখানে যদি কেউ তোমার একটা ফ্ল্যাট নিয়ে থাকলো, একটা রুম নিয়ে থাকলো, বা এই প্রপার্টিটা কেনার সময় যখন কোনো টাকা পয়সার দরকার হলো আরেকজন পার্সন যদি টাকা দিয়ে থাকে, অথবা সে টাকা দেয় নাই বা তাকে বলেছিল যে আরেকজন পার্সন যার নামে ল্যান্ড রেজিস্ট্রেশন করা আছে যে তোমার এখানে ইন্টারেস্ট থাকবে, তাহলে সেও কি ক্লেম করতে পারে কিনা যে আমি প্রপার্টির ওনার? কিন্তু সে তো কোনোভাবে এক্সপ্রেস ওনারশিপটা ক্লেম করতে পারবে না। সে যদি বলে যে আমি এই প্রপার্টির কো ওনার, আমি ওই সম্পত্তির ওনার, কিন্তু আমি কিভাবে কো ওনার? ইমপ্লয়েডলি কো ওনার। তাহলে এখানে আমরা দেখবো যে লিগেলি যদি কেউ কো ওনার না হয় তাহলে সে কিভাবে ইমপ্লয়েড ওনারশিপটা দেখাতে পারে। কারণ ইমপ্লয়েড ওনারশিপ দেখাতে গেলে তাকে লিগেলি দেখানো সম্ভব না, তাকে ইকুইটির হেল্প নিতে হবে। তাহলে ইমপ্লয়েড ওনারশিপটা কিভাবে এস্টাবলিশ করা যায়? ইন ইকুইটি। তাহলে এক্সপ্রেস আর ইমপ্লয়েড ওনারশিপের তাহলে এক লাইনে পার্থক্যটা আমরা কি বলতে পারি? একটা লিগ্যাল একটা ইকুইটি। না, একটা ডিডের মধ্যে দুইজনের নামই মেনশন থাকে, আর একটা ডিডের মধ্যে মানে অল দ্য কোনারের নাম যদি ডিডে এবং রেজিস্ট্রেশনে মেনশন করা থাকে তাহলে এক্সপ্রেস, আর যদি একজনের নাম শুধু ডিডে থাকে আর যারা বাকিরা ক্লেম করতেছে তাদের নাম যদি ডিডে না থাকে তাহলে তাকে ইমপ্লয়েড করতে হবে। আর ইমপ্লয়েড ওনারশিপ ক্লেম করা আমি লিগ্যালি পসিবল হবে না, আমাকে করতে হবে হচ্ছে ইকুইটির হেল্প আমাকে নিতে হবে। তাহলে if only one person's name is appeared in the deed and recorded at the land registration office, then there will arise implied ownership, but there may arise implied ownership. এটা তো এক্সপ্রেস ওনারশিপ। আর বাকিরা হচ্ছে ইকুইটিতে থাকে, তাই না? চারজন ছাড়া বাকিরা সবাই তো ওই যে ইকুইটি থাকে ওইটা কি না, ওটা এক্সপ্রেস ওনারশিপ। ওই যে
এক দুইজন তিনজনের নাম তো লেখা হয়েছে, তুমি নিজেই বলতেছো চারজনের নাম তো লেখাই আছে। হ্যাঁ লিগেল, আর বাকিরা বাকি 96 জন হচ্ছে হ্যাঁ এক্সপ্রেস। আর এক্সপ্রেস ওনারশিপের ক্ষেত্রে ওই যাদের বাকি 96 জন যেটা বলতেছো তাদের নামটা কোথায় থাকবে? ডিডে থাকবে। ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসে শুধু লিগ্যাল টাইটেল রেজিস্ট্রেশন হবে 4 জনের নামে, আর ইকুইটিতে 100 জনের নামে ইকুইটেবল ইন্টারেস্ট থাকবে। কারণ এক্সপ্রেস মানে তো এটাই যে তাদের নামটা ডিডে আসবে না। তাহলে ইট অফেন হ্যাপেন্স দ্যাট প্রপার্টি ইজ বট বাই ওয়ান পারসন, তাহলে একজনের নামে প্রপার্টি কিনা হচ্ছে, and conveyed into the sole name, একজনের নামে প্রপার্টি রেজিস্টার্ড হচ্ছে। Of course this has nothing to do with ownership, কারণ সে তো মালিক হয়ে গেছে, এখানে একাই মালিক, একাই কিনতে পারে। কিন্তু what happens if someone else, যেমন তার যদি স্পাউস, তার হাজবেন্ড অথবা ওয়াইফ যদি কোনো টাকা দেয়, অথবা তার যদি কোনো ফিয়ান্সে থাকে সে যদি টাকা দেয়, অথবা কোনো ফ্রেন্ড যদি টাকা দিয়ে থাকে, অথবা অ্যাডাল্ট চাইল্ড যদি ল্যান্ড কেনার সময় কন্ট্রিবিউশন করে, হয় প্রপার্টিতে মানে তোমার মানে অ্যাকোমোডেশন নিয়ে রেখেছিল, অথবা সে তোমার কোনো কন্ট্রিবিউশন করেছিল, তাহলে তাদের কি কোনো ইন্টারেস্ট থাকবে কিনা? তাহলে ইজ ইট পসিবল দ্যাট দ্য নিউ পারসন মে একুয়ার অ্যান ইকুইটেবল ইন্টারেস্ট ইন দ্য প্রপার্টি? তাহলে যদিও তার কাছে কোনটা থাকবে না, লিগ্যাল টাইটেল থাকবে না, বাট তাকে হেল্প করতে পারে হচ্ছে ইকুইটি। ক্লিয়ার জিনিসটা আছে না আমাদের হ্যান্ডআউটে দেওয়া? তাহলে আমরা আন্ডারলাইন করে ফেলি যে ইট ইজ এভিডেন্ট দ্যাট সাচ এ শেয়ার, যদি অন্য কোনো পার্সন এখানে ক্লেম করতে চায়, necessarily be in the equitable interest given that the original owner is already holding a legal title, তাহলে সে কোনোভাবেই কোনটা ক্লেম করতে পারবে না? লিগ্যাল। আর লিগ্যাল টাইটেল তো শুধু একজনের নামে রেজিস্টার্ড, আর ডিডে তো আর কারো নাম নাই, তাহলে তাকে হেল্প নিতে হবে হচ্ছে ওই ন্যায় বিচারের ইকুইটি। ঠিক আছে, তাকে রিলাই করতে হবে অন রেজাল্টিং ট্রাস্ট অথবা কনস্ট্রাক্টিভ। আচ্ছা আসতেছি আমরা। আচ্ছা তাহলে এখন আমরা একটা সিচুয়েশন এখানের মধ্যে দেখি যে 2017-এ এ আর বি দুজন এলসিএলএস নর্থ সাউথের স্টুডেন্ট, হ্যাঁ একসাথে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, এবং দুজনেই সাকসেসফুলি এলএলবি কমপ্লিটও করছে 2020-তে। তারপরে বিয়ে করে ফেলছে, 3 বছর ওয়েট করছিল, তারপরেই বিয়ে করে ফেলছে, গাউন টাউন সুন্দর করে পরে। এখন 2021-এ তারা হাউস পারচেজ করলো, কিন্তু এখানে এ তার নামে রেজিস্ট্রেশন করেছে, কিন্তু বি এই জমিটা কেনার সময় সে দিয়েছিল হচ্ছে 20,000 পাউন্ড, আর ল্যান্ডের ভ্যালু ছিল হচ্ছে 50,000 ওই সময়। তাহলে 30,000 কে দিয়েছে তাহলে? কিন্তু এ নিজের নামে রেজিস্ট্রেশন করছে, লিগ্যাল টাইটেলে ডিডের মধ্যে শুধু এর নাম, ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসেও শুধু এর নাম। এ বি কে বুঝাইছে যে তোমার নামে যদি আমি কিনি, ডিডের মধ্যে নাম থাকে অথবা রেজিস্ট্রেশন করে, তোমাকে ট্যাক্স দিতে হবে, তুমি কি চাও ট্যাক্স দিতে? বলছে যে না, ট্যাক্স দেওয়ার দরকার কি, ঠিক আছে, এই জন্য তার নামে ইয়ে করে ফেলছে। এবার অন্য কোনো জায়গায় বুঝাইছে এখানে যে জমি তো আমাদেরই, ঠিক আছে। তো এটা হ্যাঁ, এখন 2024-এ আনফরচুনেটলি ইলেকশনের পরপরই তাদের মধ্যে একজন ইলেকশন পাস করছে স্বতন্ত্র হয়ে, একজন নমিনেশন দাখিল করছে। এখন এ যেটা তোমার ল্যান্ড ল পড়ছিল, কিন্তু যেহেতু অনলাইন এক্সাম সে লগুলো ভালো মতো পড়েনি, এ বলতেছে হচ্ছে আমিই মালিক, আমার নামে যেহেতু সবকিছু, রেজিস্ট্রেশন আমার নামে, ডিড আমার নামে, সবকিছু আমার নামে। কিন্তু বি বলতেছে না, আমি ভালো মতো পড়ছিলাম ইমপ্লয়েড ওনারশিপ, যে তুমি এক্সপ্রেসলি ওনার, কিন্তু আমি কোনটা ক্লেম করতে পারবো এখানে? ইমপ্লয়েড ওনারশিপ। কিন্তু সে কিভাবে দেখাতে পারবে ইমপ্লয়েড ওনারশিপ? কিসের আন্ডারে? ইকুইটির আন্ডারে, রেজাল্টিং ট্রাস্ট, কনস্ট্রাকটিভ ট্রাস্ট অথবা প্রপার্টি এস্টেবলের মাধ্যমে। এটা তো হ্যাঁ অলরেডি আমাদের এটা হয়ে গেছে। তাহলে পরে এখানে ইফ অনলি ওয়ান পারসনস নেম ইজ অ্যাপিয়ার্ড ইন দ্য ডিড and recorded at the land registration office, then there will arise implied ownership. Claimant here মানে এখানে বি, here in order to establish an equitable interest in the property can rely on এই তিনটা জিনিসের উপরে। আরেকটা জিনিস আছে, এটা আমরা ইটি লিখে রাখি, এক্সপ্রেস ট্রাস্ট, যদিও এটা পরীক্ষার সময় বেশি একটা আসে না। এক্সপ্রেস ট্রাস্ট, এক্সপ্রেস ট্রাস্ট, ট্রাস্ট তো কন্ট্রাক্টের প্রিন্সিপাল না, এক্সপ্রেস ট্রাস্ট।
তাহলে ক্লিয়ার এতটুকু পর্যন্ত? আচ্ছা, তাহলে পরীক্ষার সময় আমরা যখনই দেখবো যে যদি বলা থাকে যে আর্নল্ড, ব্রায়ান, তারপরে হচ্ছে ক্যাথরিন অ্যান্ড ডোনাল্ড bought a property together and they were registered owner of the property, তাহলে আমরা ধরে নেব এটা এক্সপ্রেস ওনারশিপ। আর যদি বলে যে আর্নল্ড, ব্রায়ান এবং ক্যাথরিন মিলে প্রপার্টি কিনেছে বাট ল্যান্ড ওয়াজ রেজিস্টার্ড অনলি ইন দ্য নেম অফ ক্যাথরিন, তাহলে আমরা ধরে নিব কি ইমপ্লাইড ওনারশিপ। ইজিলি তুমি আইডেন্টিফাই করতে পারো, প্রথম লাইন বা দুইটা লাইন পরেই আইডেন্টিফাই করতে পারো। এক্সপ্রেস এক্সপ্রেস তাহলে in cases in which claim is successful although there is only one legal owner, plus slide number 5, the person who originally purchased the property, the fact that another person B has established an equitable interest means that in equity the property is co-owned. তাহলে লিগালি কিন্তু কোনো co-ownership নাই, কিন্তু কোথায় co-ownership আছে? In equity there is co-ownership. As made clear by the case of Bull and Bull, this means that a trust of land comes into existence whereby the original legal owner holds the property on trust for himself and be in equity. তাহলে এখানে যে সিচুয়েশনটা হবে সেটা হচ্ছে লিগ্যাল টাইটেলটা হচ্ছে শুধু কার নামে থাকবে? এর নামে থাকবে। আর ইকুইটেবল টাইটেলটা যেটা থাকবে এটা এ এর অংশটা নিজের জন্য হোল্ড করবে আর বি এর অংশটাও এ হোল্ড করবে। বি হবে বেনিফিশিয়ারি। তার মানে যখন এই প্রপার্টিটা বিক্রি করা হবে তখন কোর্ট ওই যে এক্সপ্রেস ট্রাস্ট, রেজাল্টিং ট্রাস্ট, কনস্ট্রাকটিভ ট্রাস্ট, প্রপার্টি স্টপল অ্যাপ্লাই করে ডিটারমাইন করবে যে কোন রেমেডিটা দেওয়া হবে। ঠিক আছে, তবে এই চারটা রেমেডিটা ভ্যারি করে। এক্সপ্রেস ট্রাস্টের রেমেডি একরকম, রেজাল্টিং ট্রাস্টের রেমেডি একরকম, কনস্ট্রাকটিভ ট্রাস্টের রেমেডি একরকম, আর প্রপার্টি স্টপলের রেমেডি তো আমরা পড়ে ফেলছি, মানে ফ্রি হোল্ড ট্রান্সফার, লিজ হোল্ড ট্রান্সফার, লাইফ টাইম অকুপেশন, মানিটারি কম্পেনসেশন। আর এগুলা কিভাবে ক্যালকুলেট করবে এটা তো আমরা দেখলাম হচ্ছে গেস্ট ভার্সেস গেস্ট কেস। অলরেডি তোমরা এইটা রেমেডিটা তোমরা জানো, ঠিক না জিনিসটা? তাহলে there is one trustee of the land but the two co-owners in equity. তাহলে ইকুইটিতে হচ্ছে গিয়ে co-owners, because ইকুইটিতে তো দুইজন মালিক, ঠিক না জিনিসটা? co-ownership মানে কি একটা ল্যান্ডের যদি এট দ্য সেম টাইম দুইজন ওনার থাকে তাহলে তাদেরকে বলা হয় হচ্ছে co-owner। মোর দেন ওয়ান ওনার থাকলে co-owners, তিনজনও থাকতে পারে, চারজনও থাকতে পারে। অনেক সময় পরীক্ষার সময় দেখা যায় হচ্ছে যে লিগেলি একজনের নামে থাকে বাট ল্যান্ডের মধ্যে একজন টাকা দেয়, তাহলে ইকুইটিতে সে co-owner হবে। আবার আরেকজন পার্সন যেটা করে তাকে রিপ্রেজেন্টেশন করে যে তোমার এখানের মধ্যে ইন্টারেস্ট থাকবে, তার জন্য হচ্ছে প্রপার্টি স্টপ। জেনারেলি যখন টাকাটা দিবে তখন ইংল্যান্ডে ব্যাংক ট্রান্সফার করবে, এখানে একটা ডকুমেন্টস থাকবে ব্যাংক ট্রান্সফার কত তারিখে করেছিল। আর যদি ক্যাশ টাকা দিয়ে থাকে তাহলে তো উইটনেস লাগবে যে কার সামনে টাকাটা দেওয়া হয়েছিল। ক্লিয়ার জিনিসটা? হ্যাঁ, না উইটনেস না থাকলে তো আর কোনো জিনিস প্রুফ করা যাবে না। এটা তো ল অফ এভিডেন্সের ইস্যু না, মানে তোমার সে কিভাবে এটা প্রুফ করবে। ক্লিয়ার জিনিসটা? তাহলে সবচেয়ে সিকিউর হচ্ছে যে যদি সে ব্যাংক ট্রান্সফার করে তাহলে তো এখানে ট্রানজাকশনের রেকর্ডটা থেকে যাবে। ল্যান্ডের ক্ষেত্রে সাধারণত লয়ার বলবে যে আপনি ব্যাংক ট্রান্সফার করেন, অথবা চেক দিয়ে দিবে। চেক দিলেও তো দেখা যাবে যে ওনার অ্যাকাউন্ট থেকে টাকাটা ওই ওনার কাছে ট্রান্সফার হচ্ছে। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে এখানে যে এ আর বি যদি এরকম হয়, যে যদি এরকম এ বি সি ডি, এটা অবশ্য আমাদের এখন লাগবে না, এটা লিখে রাখো যে নট ইম্পর্টেন্ট। এ বি সি ডি যদি লিগ্যাল টাইটেলটা তারা হয় হচ্ছে জয়েন্ট টেনেন্টস, আর ইকুইটিতেও যদি হয় হচ্ছে গিয়ে জয়েন্ট টেনেন্টস, এ বি সি ডি। লতেও জয়েন্ট টেনেন্টস, আবার ইকুইটিতেও জয়েন্ট টেনেন্টস। আর জয়েন্ট টেনেন্সি তো অনেকভাবে সেভার করা যায়, আমরা পড়ছিলাম না ওই যে কোন কেস? স্ট্যাচুটরি একটা মেথড আর কমন ল মেথড। হ্যাঁ হ্যাঁ, তাহলে জয়েন্ট টেনেন্সি কমন লতে সেভার করার জন্য সিস্টেম হচ্ছে অ্যাক্টিং অন হিজ ওন শেয়ার, মিউচুয়াল এগ্রিমেন্ট, মিউচুয়াল কন্ডাক্ট, আর হচ্ছে হোমিসাইড। না, হোমিসাইড, এই চারটা। আর মর্গেজ হচ্ছে ইউনিল্যাটারাল কন্ডাক্টের মধ্যেই আসে। ইউনিল্যাটারাল কন্ডাক্ট হতে পারে যে সে যদি তার শেয়ারটা কারো কাছে মর্গেজ দেয়, লিজ দেয়, বিক্রি করে ফেলে, অথবা সে যদি তোমার ব্যাংকরাপ্ট হয়ে যায়।
ওগুলো একটু রিভাইজ করে ফেলবা, যে সময় সময় পাবা আগের জিনিসগুলো শুনে অথবা হ্যান্ড আউট করে, সবকিছু হ্যান্ড আউটের মধ্যে আছে। আচ্ছা, এখন পড়নে আল্লাহ, হ্যাঁ হ্যাঁ পড়ে ফেলবা, রেকর্ডিংটা শুনে আর হ্যান্ড আউট দেখলে পুরোটাই কভার হয়ে যাবে। না না অসুবিধা নেই। তাহলে এখন এ আর বি মিলে ডিসাইড করলো যে তারা তাদের শেয়ারটা সেল করে দিবে। তাদের তো 1/4 করে আছে, কারণ জয়েন্ট ইনভেস্ট মানে কি তাদের কতটুকু আছে, 4/1 এ আর বি ডিসাইড করলো যে তাদের অংশটা সেল করে দিবে। যেদিন তারা সেল করবে সেদিনই তো হয়ে যাচ্ছে হচ্ছে টেনেন্সি ইনকাম। এখন যদি এ আর বি এটা ডিসাইড করে যে আমরা পুরো জমিটাই বিক্রি করে দিব, তাও করতে পারবে। যদি তাদের কাছ থেকে জমিটা ধরো টি কিনে নিল, টি তাদেরকে টাকা দিয়ে দিল হচ্ছে যে তোমাদেরকে আমি 1 লক্ষ পাউন্ড দিয়ে দিচ্ছি, তোমরা পুরো জমিটা আমার নামে রেজিস্ট্রেশন করে দাও। ক্লিয়ার? তাহলে ইট ইজ পসিবল যে 4 জনের জায়গায় শুধু কয়জন বিক্রি করতে পারবে? 2 জন, মিনিমাম 2 জন হতে পারবে, একজন বিক্রি করতে পারবে না। 2 জন যদি বিক্রি করে দেয় তাহলে টি মালিক হয়ে যাবে, আর সি আর ডি এর ক্লেম যেটা জমির মধ্যে ছিল সেটা টাকার মধ্যে চলে আসবে। এটাকে বলা হয় ওভার রিচিং। ওভার রিচিং মানে কি, যে একজনের রাইট থেকে তুমি কি করে ফেললা, ওভার রিচ করে ফেললা, তুমি এক্সিড করে ফেললা, তুমি এটাকে একজনের একটা সুপারসিড করে ফেললা, ওভার রিচিং বলা হয় এটাকে। ওভার রিচ করে দেওয়া মানে তার রাইটটাকে তুমি কি করলা, এখানে সুপারসিড করে দিলা, মানে কিন্তু তার রাইটটা তো জমির মধ্যে থাকলো না, কিসের মধ্যে চলে আসলো, টাকার মধ্যে চলে আসলো। তাহলে ল অ্যালাউ করে একটা জমিতে যদি 2 জনের বেশি ওনার থাকে, 3 জন 4 জন 5 জন 7 জনও তো থাকতে পারে, ঠিক না? জিনিসটা লিগেলি থাকবে 4 জন আর ইকুইটিতে থাকবে বাকিরা। তাহলে মিনিমাম কয়জন জমিটা সেল করতে পারবে? 2 জন। তাহলে মিনিমাম 2 জন যদি জমিটা সেল করে দেয়, তাহলে ওই জমিতে যদি তোমার ওনার থাকে হচ্ছে ধরো 8 জন, তাহলে বাকি 6 জনের রাইটটা কোথায় চলে আসবে? মানিতে চলে আসবে। তার মানে ওই 2 জন কি করলো, বাকি 6 জনের রাইটটাকে তারা ওভার রিচ। ক্লিয়ার জিনিসটা? তাহলে এখন বলো সামি, ইস্যুটা কি? 4 জন হচ্ছে একটা প্রপার্টির ওনার। এখন তাহলে মিনিমাম কয়জন সেল করতে পারবে দ্য হোল প্রপার্টি? নিজের প্রপার্টিতে নিজে আমি সেল করতেই পারি, নিজের অংশটা 1/4 আমি কারো কাছে দিতে পারি, বি দিতে পারে। তাহলে তো এখানের মধ্যে সে জয়েন্ট টেনেন্স থেকে টেনেন্সি কমন হয়ে গেল, কিন্তু তারা তো পুরোটাই সেল করে দিচ্ছে। স্যার জয়েন্ট টেনেন্সি থাকা অবস্থায় সে শুধু তার অংশটা সেল করতে পারে নাকি? হ্যাঁ তাও পারে, এ চাইলে তার অংশটা কমন হয়ে নিতে হবে না, যখনই সে সেল করবে তখনই টেনেন্সি কমন হয়ে যাবে, অটো সিস্টেম। হ্যাঁ তখনই সেভারেন্স হয়ে যাবে। দ্য মোমেন্ট হি ডিলস উইথ হিজ শেয়ার, লিজ দিবে, বিক্রি করবে, মর্গেজ দিবে, দেউলিয়া হয়ে যাবে, সাথে সাথে তার জয়েন্ট টেনেন্সিটা টেনেন্সি কমন হয়ে যাবে, অ্যাক্টিং অন হিজ ওন শেয়ার। কিন্তু এখানে আমরা একটু আরেকটু অ্যাডভান্স জিনিস দেখতেছি না এখানে, যে নিজের অংশটা সেল করতেছে না, সে কোনটা করতেছে, প্রপার্টিটাই সেল করে দিচ্ছে। এটা কি বৈধ হবে কিনা? এটা বৈধ হবে, কিন্তু কয়জন সেল করতে হবে? মিনিমাম 2 জন, 3 জন হলে আরো ভালো। কিন্তু টি এর রাইটটা হবে একজন হলে হবে না। যদি এ শুধু গিয়ে টি এর কাছে বিক্রি করে তাহলে বাকিরা বলতে পারবে এই সেলটাই অবৈধ, টি তুমি মালিকানা পাবা না। কিন্তু টি যদি দেখাতে পারে আমি কয়জনকে টাকা দিয়েছিলাম, 2 জনকে, তাহলে এই সেলটা বৈধ হবে। টি এর এগেইনস্টে তুমি কোনো ক্লেম পাবা না, বাট ওই টাকাটার মধ্যে বাকিরা ক্লেম করতে পারবে যে ওই টাকাটার 4/1 আমাদের। তাহলে ডি ক্লেম করতে পারবে 25,000, সি ক্লেম করতে পারবে 25,000। না না, এটা তো ওই যে লতে তো স্কোপ করেই দিয়েছে, এটাকে তোমার সেকশন 2 তে বলে দিয়েছে ইট ইজ পসিবল টু ওভার রিচ আদার্স রাইট। স্যার 2 জন মনে করেন যে এটা বিক্রি করে, আর বাকি 2 জন কি মানে মানে আলটিমেটলি বিক্রি করতেই হবে? বিক্রি তো হয়েই গেছে, মানে তাদের থেকেও বিক্রি হয়ে যাবে, অটোমেটিক বিক্রি হয়ে তারা টাকাটা পাবে। এটা এই প্রিন্সিপালটাকেই বলা হয় হচ্ছে ওভার রিচিং। তাহলে ওভার রিচিং কিসের জন্য, কিসের মধ্যে সম্ভব? এক্সপ্রেস ওনারশিপে সম্ভব। মানে এক্সপ্রেস ওনারশিপে ইট ইজ পসিবল টু হ্যাভ মোর দ্যান 2 লিগ্যাল ওনার্স, 2, 3, 4 হতে পারে না এখানের মধ্যে। আচ্ছা, কিন্তু ইমপ্লয়েড ওনারশিপে কি ওভার রিচিং সম্ভব কিনা? কেন সম্ভব না? মানে এখানে তো একজনই ওনার থাকে। ঠিক আছে, তাহলে প্রথম প্যারাগ্রাফে আমরা বলতে পারি যে হোল প্রপার্টিটা সেল হয়ে যাচ্ছে। এটা আনফেয়ার। আচ্ছা, এখন মানে শারমিলা বলতেছে, আচ্ছা আমরা আসতেছি, শারমিলা বলতেছে যে এ আর বি যে সেল করলো এটা আনফেয়ার, কিন্তু এ আর বি বলতেছে যে আমরা জাতীয় পার্টি থেকে ইলেকশন করছিলাম, টাকা পয়সা সব আমাদের গেছে,
সিট তো আসেই নাই। এখন আমাদের কাছে টাকা পয়সা নেই, এখন সিআরডি হচ্ছে গিয়ে তারা দুইজন ইলেক্টেড এমপি হয়ে গেছে, কিন্তু আমরা তো হইনি, এখন আমাদের টাকার দরকার, তাহলে এদের জন্য আনফেয়ার হবে না? তারা বিক্রি করতে, এটাই তো বলছি। তাহলে এআরবি এর জন্য তো আনফেয়ার হচ্ছে যদি তারা যদি বিক্রি করতে না পারে। আর সিআরডি এর তো কোনো সমস্যা নেই, তাদের টাকা পয়সা আসছেই। তাহলে তুমি যাদের টাকার দরকার, যারা সেল করতেছে, তাদের তুমি বলতেছো যে এটা কি হবে ফেয়ার, তারা বিক্রি করে না করুক, তারা রাস্তায় থাকুক, কমলাপুর স্টেশনে থাকুক, ঠিক না জিনিসটা? তাহলে ফেয়ারনেসটা তুমি কিভাবে দেখবা? ব্যাপারটা কি বুঝতে পারছো? তার মানে তাদের টাকার দরকার, তারা তো বিক্রি করবেই, তাহলে তাদের ওই দিক থেকে দেখলে আবার কি হবে, জিনিসটা ফেয়ার হবে। আর তোমাকে তো আমরা ডিপ্রাইভ করতেছি না, তোমরা কিসের মধ্যে টাকা পেয়ে, তোমার রাইটটা কিসের মধ্যে চলে আসতেছে, চলে আসতেছে এক্সপ্রেস ওনারশিপে। ইমপ্লয়েড ওনারশিপে কেন পসিবল? দুজন থাকে, হ্যাঁ, হ্যাঁ। আটজনের মধ্যে দুজন হচ্ছে লিগাল করতেছে, ইমপ্লয়েড ওনারশিপে, আটজন হচ্ছে ইমপ্লয়েডলি তারা তখন কি তাহলে সেল করতে হবে? হ্যাঁ, দুজন হলেই হবে। ইমপ্লয়েডও পসিবল তাহলে? ইমপ্লয়েড তো সম্ভব না, মানে ইমপ্লয়েড তো একজনের নামই থাকবে। দুজন হয়ে যায়, বাকি আটজন যদি ইমপ্লয়েডলি ওন করে, ধরেন আটজনের মধ্যে দুজন হচ্ছে লিগাল করতেছে আর ছয়জন হচ্ছে ইমপ্লয়েডলি ওন, যেহেতু ওদের নাম বিলে লেখা নাই, বাট ওরা কন্ট্রিবিউট করছে বা ওরা থাকে বা সবকিছু। So the two can then sell because they have. হ্যাঁ, এটা করতে পারবে, হ্যাঁ এটা করতে পারবে। So ultimately, indirect ownership is possible if there is more than one owner. ওনার যদি থাকে, মানে অ্যাট লিস্ট মানে থার্ড পার্টি তার এবসলিউট টাইটেল পাওয়ার জন্য তাকে দেখাতে হবে যে আমি মিনিমাম কয়জনকে টাকা দিয়েছিলাম, দুইজনকে টাকা দিয়েছি। আর বাকিরা কিন্তু কোনোভাবেই বঞ্চিত হচ্ছে না, বিকজ তারা কারেন্ট মার্কেট প্রাইসে টাকা পেয়ে যাচ্ছে। টাইটেল ওনার যদি লিগ্যাল টাইটেল ওনার চারজন থাকে, তাহলে ওদের বিহাফে দুইজন কিভাবে টাইটেলটা ট্রান্সফার? এটা ল অ্যালাউ করতেছে, দেখি ল বলে দিচ্ছে যে অ্যাট লিস্ট দুইজন পার্সন যদি এগ্রি করে দে ক্যান সেল দা হোল প্রপার্টি। বুঝতে পারছো? সেকশন তখন ওরা ওদেরকে ওদের প্রপার্টারি রাইট থেকে ডিপ্রাইভ করতেছে, বাট মানিটারি রাইট থেকে মানিটারি রাইট ক্লিয়ার? বুঝতে তো সমস্যা নাই, তাহলে এটা এখানের মধ্যে বলে দেওয়া আছে। আচ্ছা, এখন আমরা দেখি হচ্ছে যে আমি কিভাবে ইকুইটিতে আমার কোওনারশিপটা এস্টাবলিশ করতে পারবো। হাউ টু এস্টাবলিশ ইকুইটেবল ইন্টারেস্ট ইন দা প্রপার্টি, বা ইকুইটিতে আমি কিভাবে আমার কোওনারশিপটাকে এস্টাবলিশ করতে পারবো। তাহলে আমার হাতে কয়টা মেথড আছে? চারটা মেথড আছে। প্রথমটা একদম সহজ, এই জন্য এটা পরীক্ষায় আসে না, এক্সপ্রেস ট্রাস্ট। একটা স্লাইড যদি পড়তে অসুবিধা হয় বা বেশি টাইম চলে যায়, হ্যাঁ, তাহলে তো একটু ভিন্ন কথা। এক্সপ্রেস ট্রাস্ট, এটা ইস্যুটা কি এখানের মধ্যে ওই যে এআরবি, ওই যে আমাদের যেটা দুইজন পার্সন আমরা দেখেছিলাম এখানের মধ্যে, এ যেটা বলতেছে সেটা হচ্ছে যে এই যে আমরা প্রপার্টিটা পারচেজ করতেছি 50,000 পাউন্ডস দিয়ে, এ বলতেছে আমি পুরো টাকাই দিচ্ছি, তোমার 1 টাকা দেওয়া লাগবে না, বাট এই হাউসটার 50% আমি তোমার জন্য হোল্ড করব, এই হাউসটার 1/3 আমি তোমার জন্য হোল্ড করব, এই হাউসটার আমি 20% তোমার জন্য হোল্ড করব। কিন্তু ডিডের মধ্যে শুধু এর নাম আছে, আবার ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসেও শুধু কার নাম আছে? এর নাম আছে। তাহলে এটা হচ্ছে মানে ইমপ্লয়েড ওনারশিপ। কিন্তু বি বলতে পারবে যে যদিও এটা হচ্ছে লিগ্যাল টাইটেল একজনের নামে, বাট ইকুইটিতে এখানে তো আমরা দুইজন ওনার, আর আমার ইন্টারেস্টটা ল্যান্ডের মধ্যে কিভাবে চলে আসলো? বিকজ তুমি তো নিজেকে ডিক্লেয়ার করছো এজ এ ট্রাস্ট, তুমি বলছো যে জমি 50% আমার জন্য হোল্ড করবো, অথবা 1/3 আমার জন্য হোল্ড করবো, অথবা 20% আমার জন্য হোল্ড করবো, এটাকে বলা হয় এক্সপ্রেস ট্রাস্ট। তাহলে এ নিজেই হচ্ছে গিয়ে সেটলার, নিজেই হচ্ছে গিয়ে সে ট্রাস্টি, আর বি হচ্ছে গিয়ে এখানে বেনিফিশিয়ারি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে তোমার কোন জায়গায় সমস্যা বলো? ইশারায় বুঝতেছে না, বলো। আচ্ছা, যদি কন্ট্রিবিউশন করে তাহলে তো আমাদের পরেরটা আর পড়া লাগবে কেন? পরেরটা হচ্ছে কন্ট্রিবিউশন। হ্যাঁ, এখন বুঝে ফেলছো কেন? হ্যাঁ, বুঝতে পারছো? তাহলে এক্সপ্রেস ট্রাস্টের ক্ষেত্রে কোনো কন্ট্রিবিউশন লাগবে না, যেহেতু তুমি মুখে বলছিলা, বা তুমি যে মুখে বলছো এটার একটা রিটেন ডকুমেন্টস লাগবে অবশ্যই। সেকশন 53(1)B বলছে এটা মুখে বললে হবে না, এটা তো অবশ্যই কি থাকতে হবে? রিটেন ডকুমেন্টস থাকতে হবে। তাহলে এ যদি রিটেন ডকুমেন্টে সাইন করে বলে যে আমি জমির 50% বিয়ের জন্য হোল্ড করবো, 1/3 হোল্ড করবো, তাহলে তাকে ওই অংশটা দিতে হবে। ল্যান্ডটা যখন বিক্রি করবে, ধরো 2 লক্ষ পাউন্ডে বিক্রি করলো, তাহলে সে কি করবে? যতটুকু সে বলেছিল এক্সপ্রেসলি বিয়ের জন্য হোল্ড করতেছে, ওই অংশটা কাকে দিয়ে দিবে? বিকে দিয়ে দিবে।
£1,00,000 দিয়ে দিবে, 1/3 দিয়ে দিবে বা 20% তাকে দিয়ে দিবে। যে যত অংশ সে এক্সপ্রেসে ডিক্লেয়ার করবে অত অংশই তাকে দিবে, এর বেশি দেওয়া লাগবে না। তাহলে এক্সপ্রেস ট্রাস্টের রেমিডি সহজ না, এখানে কতটুকু দেওয়া লাগবে অ্যাকর্ডিং টু দ্য এক্সপ্রেস ডিক্লারেশন। তাহলে তুমি দুইভাবে পড়বা নিজে নোট করার সময়, তাহলে তোমার জন্য সুবিধা হবে। প্রথম পয়েন্ট পড়বা যে হাউ টু এস্টাবলিশ রাইট, আর সেকেন্ড তুমি পড়বা হচ্ছে রেমিডি, নিজে নোট করে ফেলবা তাহলে সুবিধা হবে। তাহলে এক্সপ্রেস ট্রাস্টের ক্ষেত্রে আমি রাইট এস্টাবলিশ করার জন্য কি দেখাবো, যার নামে লিগ্যাল টাইটেল আছে সে কি এক্সপ্রেসলি একটা ট্রাস্ট ডিক্লেয়ার করেছিল কিনা। রেমিডিটা কি, যতটুকু অংশ নিয়ে ট্রাস্ট ডিক্লেয়ার করেছিল কতটুকু পাবে। প্রমিস বললে আবার কিন্তু এটা প্রপ্রাইটারি স্টপেলে চলে যাবে, ওটা প্রমিস বলে। এক্সপ্রেস ট্রাস্ট ও ভালো কথা বলছে, তোমার নাম জানি কি, ওয়াসি, ভালো কথা বলছে। আমি যদি বলি কিছু অংশ দিব তাহলে এটা তো হবে না। কিছু অংশ মানে হচ্ছে সাবজেক্ট ম্যাটার আনসার্টেন, সাবজেক্ট ম্যাটার আনসার্টেন হলে ট্রাস্ট এক্সপ্রেস ট্রাস্ট হবে না, বুঝতে পারছো? কিছু অংশ হলে এটা ফেল করে যাবে। না, প্রপার্টি নিয়ে ট্রাস্ট ক্রিয়েট করতে হবে। এই প্রপার্টির আমি তোমাকে 10% দিব, 5% দিব। আচ্ছা, রেমিডি হিসেবে হচ্ছে এই প্রপার্টিটা মানে এখন দুইভাবে দিতে পারে। কারেন্ট ভ্যালুর 5% দিয়ে দিবে সে যদি এখন চায়, অথবা যদি প্রপার্টিটা বিক্রি করা হয় তাকে 5% দিয়ে দিতে হবে অ্যাকর্ডিং টু দ্য প্রমিস, যতটুকু অ্যাকর্ডিং টু দ্য ডিক্লারেশন। 10%, 25% এটা ক্লিয়ার? তাহলে এটা হবে। এখন রেজাল্টিং ট্রাস্ট আমরা দেখি পরেরটা, যেটা পারচেজ মানি রেজাল্টিং ট্রাস্ট। তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড মেথড, মেথড 2, যে আমি কিভাবে তোমার ইমপ্লয়েড ওনারশিপটা এস্টাবলিশ করতে পারি। তাহলে এখানে আমাদের এ যখন জমিটা কিনতে যাবে তখন জমিটার দাম হচ্ছে £50,000, কিন্তু তার কাছে আছে 30,000। এখন বি বললো যে কোনো অসুবিধা নাই, আমার কাছে টাকা আছে। আগে বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপের পরে সে আমাকে £20,000 দিয়ে গেছে, এটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি, জমি কেনার জন্য কোনো অসুবিধা নেই। তাহলে £50,000 দিয়ে জমিটা সে কিনে ফেললো, কিন্তু এ নিজের নামে রেজিস্ট্রেশন করেছে, লিগ্যাল টাইটেলও তার নামে, ডিডিও শুধু তার নাম। এখন বি যেটা বলতে পারে যে এই জমির মধ্যে তুমি কোনো ট্রাস্ট ডিক্লেয়ার করো না যে আমার জন্য তুমি কত পার্সেন্ট হোল্ড করবা, বাট আমি যখন তোমাকে £20,000 দিয়েছিলাম, এই £20,000 আমি তোমাকে গিফট হিসেবে দেইনি, ঠিক আছে? গিফট হিসেবে দেইনি। এই £20,000 বিনিময়ে তুমি আমাকে কিছু দাও নাই, এটা গাড়ি দাও নাই বা স্কুটার, এরকম কিছু না, মানে এখানে কোনো কন্ট্রাক্ট ছিল না। কারণ £20,000 তোমাকে কি হিসেবে দেওয়া হয়নি, এবং তুমি এটার বিনিময়ে আমাকে কোনো কনসিডারেশনও দাও নাই। তাহলে এই £20,000 কোথায় ইনভেস্ট করা হয়েছে? প্রপার্টিতে ইনভেস্ট করা হয়েছে। হ্যাঁ না, £20,000 তো সে কন্ট্রিবিউশন করেছে, এটা গিফট হিসেবেও দেয় নাই এবং এ তাকে কোনো কনসিডারেশনও দেয় নাই। কোনটা গিফট হিসেবে দেয় নাই, ওটা তো লাগবে না। তুমি যদি গিফট হওয়ার জন্য গিফট বলতে হবে, গিফট না বললে এটা অটো হচ্ছে গিয়ে তার কাছে এটা ফেরত চলে আসবে। হ্যাঁ, যে তোমাকে আমি £20,000 গিফট হিসেবে দিলাম, তাহলে এটা কিছু করার নেই, এটা তুমি ফেরত পাবা না। বাট এমনি এমনি কাউকে যখন তুমি কিছু দিবা, তার মানে এটা তুমি ফেরত পাবা, বুঝতে পারছো? তাহলে পারচেজ করার সময় পারচেজ মানিতে কন্ট্রিবিউশন করলো, তাহলে এখন যেহেতু এটা গিফট হিসেবে দেয় নাই এবং এ কোনো কনসিডারেশন দেয় নাই, তাহলে এখানে যে প্রিন্সিপালটা সেটা হচ্ছে, তাহলে এই £20,000 তুমি আমার জন্য ট্রাস্টি হিসেবে হোল্ড করবা। ক্লিয়ার? ট্রাস্টি হিসেবে হোল্ড করবা। এবং এই £20,000 দিয়ে যদি তুমি জমিটা কিনে থাকো, তাহলে আমি দেখবো যে এই £20,000 জমিটা কেনার সময় আমার কত পার্সেন্ট কন্ট্রিবিউশন হয়েছে। হ্যাঁ, 40%। তাহলে এখন ল্যান্ড সেল করলে আমি কত পার্সেন্ট পেয়ে যাবো? 40% পেয়ে যাবো। তাহলে আমার জমির মধ্যে ইন্টারেস্ট চলে আসছে কিসের মাধ্যমে? বাই ওয়ে অফ রেজাল্টিং ট্রাস্ট। আচ্ছা স্যার, যদি বি ধরেন এ বি থেকে টাকা চাইছে, বি জানে না যে এটা অ্যাকচুয়ালি প্রপার্টি কেনার জন্য ইউজ হবে, তাহলে সামির কোশ্চেনটা হচ্ছে এ বি এর কাছে টাকা চেয়েছে, আমার লোন লাগবে, কিন্তু বি জানে না যে এখানে সে জমি কেনার জন্য লোন দিচ্ছে, তাহলে এখানে রেজাল্টিং ট্রাস্ট অ্যারাইজ হবে না। রেজাল্টিং ট্রাস্টের জন্য কোনটা থাকতে হবে? যে আমি কোথায় কন্ট্রিবিউশন করতেছি, বি মাস্ট হ্যাভ দ্য নলেজ, পারচেজ মানিতে আমি কন্ট্রিবিউশন করতেছি।
ক্লিয়ার জিনিসটা? এইটা আছে লোন হিসেবে স্যার, বিয়েটা বুঝেনি। বি এটা বুঝে নেই, বি জানে না যে এটা দিয়ে যে বাড়ি কিনা হবে। তাহলে সে যদি জেনে থাকে বাড়ি কিনা হবে, তাহলে তার ইন্টারেস্টটা কোথায় চলে আসবে? ল্যান্ডের মধ্যে চলে আসবে, সে ইমপ্লয়েড কোঅনার হয়ে যাবে। স্যার বি কি বলতে পারে না যে না আমি তো জানতাম না তুমি আমার প্রপার্টিটা কেনার জন্য আমাকে 20,000 পাউন্ড দিছিলা, তো তুমি আমার 20,000 পাউন্ড নিয়ে নাও, আমি আমার property- এটাই তো সে বলার চেষ্টা করবে হচ্ছে এ বেশিরভাগ ক্ষেত্রে, যে তুমি তো আমাকে লোন হিসেবে দিছো। কিন্তু বি বি যদি দেখাতে পারে যে না আমি তো লোন হিসেবে দিই, আমি তো পারচেজ মানিতে কন্ট্রিবিউশন করছি, মানে এটা শো করতে হবে স্যার। বি কে দেখাতে হবে যে সে যে 20,000 পাউন্ড দিয়েছিল, ইট ওয়াজ নট এ লোন, ইট ওয়াজ কন্ট্রিবিউশন টু দ্য পারচেজ প্রাইস। তাহলে আমার নাম যদিও লিগ্যাল টাইটেলের মধ্যে নাই, ডিডের মধ্যে নাই, কিন্তু আমি এই ল্যান্ডের কোঅনার। কিন্তু স্যার এটা কিভাবে শো করবে? তো মনে মনে এটা তোকে ফান্ডের এভিডেন্স করতে পারে। কোনটাতে? মানে এটা তো মনে মনে ছিল। না না, এটা মনে মনে কিভাবে? এ তো বলতেছেই যে বি কে যে আমার তো টাকা শর্ট পড়ছে কি কেনার জন্য, জমি কেনার জন্য, তখন সে বলে 20,000 পাউন্ড দিয়ে দিচ্ছে। তখন এমনি দিছিল টাকাটা, পরে গিয়ে বললো যে আমি তোমাকে বলছিলাম আমার বাড়ি কিনা। হ্যাঁ হ্যাঁ, তাদের মধ্যে ডিসকাশন তো অবশ্যই হতে হবে। জি জি স্যার। তাহলে a resulting trust is based on the presumed intention of the parties, and equity will make this presumption, which is rebuttable when one party has made a direct contribution to the purchase price. তাহলে তুমি ইজি রাইট এস্টাবলিশ করার জন্য কি লাগবে? how resulting trust can be established? resulting trust এস্টাবলিশ করার জন্য কি লাগবে? আরে কন্ট্রিবিউশন আছে পারচেজ প্রাইস। পারচেজ প্রাইসে কন্ট্রিবিউশন। তার টাকাটা হচ্ছে একটা প্রপার্টি কেনার জন্য ইউজ হচ্ছে। হ্যাঁ, তাহলে এখন দেখো এটা অ্যাপ্লিকেশনটা কি। where B provides the money for the purchase of a real property মানে ল্যান্ড, তাহলে বি যদি মানি দেয়, and directs that it should be conveyed or assigned to A, বলতেছে তোমাকে আমি দিয়ে দিচ্ছি, তুমি নিজের নামে রেজিস্ট্রেশন করো, যা করো তুমি করো। A is presumed to hold it on resulting trust for B। কেসের নাম হচ্ছে ডায়ার এন্ড ডায়ার, গ্রস এন্ড ফ্রেঞ্চ। তাহলে আমরা দেখলাম বেসিক প্রিন্সিপাল, এই প্রিন্সিপালটা কিছু মডিফাই হয়েছে, কিছু এক্সটেনশন হয়েছে, এটা আমরা এখন দেখে নিব। তাহলে রেজাল্টিং ট্রাস্টের ক্ষেত্রে প্রথমে তুমি দেখবা হচ্ছে একুইজিশন অফ ইন্টারেস্ট, যে প্রথমে আমাদেরকে দেখতে হবে হাউ টু এস্টাবলিশ রাইট। রাইট এস্টাবলিশ করার জন্য আমাকে থাকতে হবে পারচেজ মানিতে কন্ট্রিবিউশন। এখানে তো আমরা দেখতেছি যে মর্গেজ পেমেন্ট করলেও হবে, তাহলে লটা এক্সটেন্ডেড হয়েছে এইখানে। তাহলে পারচেজ মানিতে কন্ট্রিবিউশন না করে আমি যদি কোথায় কন্ট্রিবিউশন করি তাহলেও হবে, এটা আমরা আসতেছি একটু পরে। আর সেকেন্ড আমাদেরকে দেখতে হবে হচ্ছে রেমিডি, ঠিক না? যদি আমি রাইট এস্টাবলিশ করে ফেলি তাহলে সেকেন্ড কোশ্চেন আসবে কি আমি রেমিডি কি পাবো, কতটুকু পাবো আর কি। তাহলে এখন আমরা অলরেডি ডায়ার এন্ড ডায়ার কেস থেকে দেখছিলাম যে পারচেজ মানিতে কন্ট্রিবিউশন করলেই আমি কোঅনার হয়ে যাচ্ছি, ইকুইটিতে কোঅনার হয়ে যাচ্ছে। আমার এই জমির মধ্যে আমার রাইট চলে আসতেছে হচ্ছে বাই রেজাল্টিং ট্রাস্ট, ঠিক আছে? এখন কাউচার এন্ড কাউচার, ম্যাকেনজি এন্ড কার্টন এন্ড গুডম্যান কেসে, এই তিনটা কেসে বলতেছে যে পারচেজ মানিতে কন্ট্রিবিউশন না করে কেউ যদি মর্গেজে কন্ট্রিবিউশন করে তাও তো এটা সাফিসিয়েন্ট হওয়া উচিত। কিন্তু কার্লিয়ান পার্কস কেসে বলছে না, মর্গেজে কন্ট্রিবিউশন করলে রেজাল্টিং ট্রাস্ট হবে না। এখন আমরা যদি দেখি কেন এটা হবে না বা কেন এটা হওয়া উচিত কিনা এখানের মধ্যে, তাহলে এ যেটা করতেছে সেটা হচ্ছে সে একটা তোমার হাউস পারচেজ করবে, এটার দাম হচ্ছে 80,000 পাউন্ড, কিন্তু তার কাছে ছিল মাত্র হচ্ছে 20,000, 20,000 পাউন্ড ছিল, এটাই সে দিছে হচ্ছে সেলারকে, সেলারকে এই টাকাটাই পে করছে। তাহলে ব্যাংক থেকে বাকি সে কত টাকা লোন নিল? 60,000। তাহলে তার হাউসটা সে মর্গেজ রাখছে টু দ্য ব্যাংক, আর ব্যাংক তাকে 60,000 পাউন্ড লোন দিয়ে দিয়েছে, ঠিক না? এ হচ্ছে মর্গেজর, ব্যাংক হচ্ছে মর্গেজি। এখন প্রশ্নটা হলো যে এই 60,000 পাউন্ড তো একে পেমেন্ট করতে হবে। তখন সে বি কে বলতেছে যে আমি তো আসলে জমিটা কিনে ধরা খেয়ে গেছি, এখন তো এই টাকাটা আমাকে পে করতে হবে, এখন আমার জবের ইনকাম দিয়ে আমি পে করতে পারতেছি না ব্যাংকের লোন। তখন বি বলে যাচ্ছে তুমিও পেমেন্ট করো ব্যাংকের কাছে, আমিও পেমেন্ট করি ব্যাংকের কাছে। ক্লিয়ার জিনিসটা? তাহলে বি কিন্তু ল্যান্ড কেনার সময় 20,000 পাউন্ড যখন দেয় সেখানে কিন্তু তার কোনো কন্ট্রিবিউশন ছিল না, পারচেজ মানিতে কন্ট্রিবিউশন ছিল না, কিন্তু কোথায় কন্ট্রিবিউশন করছে? মর্গেজ পেমেন্টে কন্ট্রিবিউশন করছে। তাহলে মর্গেজ পেমেন্টের কন্ট্রিবিউশন কি আলটিমেটলি জমির টাকা পরিশোধের জন্য যাচ্ছে না? ডাইরেক্ট না হলে তো ইনডাইরেক্ট হচ্ছে, এটা হবে না কেন? তাহলে তো ভুল ডিসিশন এটা।
তাহলে পরবর্তীতে লাস্কার কেসে বলে দিল যে অবশ্যই এটা কন্ট্রিবিউশন হবে, কার্লি এন্ড পার্কস হচ্ছে ভুল জাজমেন্ট। তাহলে ওই তিনটা কেসই কিন্তু ভালো ছিল, মাঝখান দিয়ে এই কেসটা এসে ভেজালটা লাগাইছে কার্লি এন্ড পার্কস। বলছে মর্গেজ পেমেন্টে কন্ট্রিবিউশন করলে হবে না, কোথায় কন্ট্রিবিউশন করতে হবে? পারচেজ মানিতেই কন্ট্রিবিউশন। কিন্তু উনি তো ভুল করছে এটা বুঝে যে ব্যাংকের পেমেন্টে কন্ট্রিবিউশনও তো মর্গেজ পেমেন্ট, আরে ল্যান্ডের পারচেজ মানিতে কন্ট্রিবিউশন ডাইরেক্ট হলো না, আমি ইনডাইরেক্টলি কন্ট্রিবিউশন করলাম। তাহলে আমি যদি 60,000 পাউন্ডের মধ্যে 30,000 পাউন্ড আমি দেই, তাহলে এটাই তো কন্ট্রিবিউশন, ঠিক না জিনিসটা? তাহলে কোনটা এখন কারেন্ট প্রিন্সিপাল? লাস্কার এন্ড লাস্কার। কোনটা? এসব কেসগুলো সাধারণত হাজবেন্ড ওয়াইফের মধ্যে হবে, কিন্তু দেখছোই ফ্যামিলি মেম্বারদের মধ্যে হবে, এই জন্য কেসেসগুলো এরকমই। তার মানে হচ্ছে কি মিস্টার লাস্কার ভার্সেস মিসেস লাস্কার। ক্লিয়ার? বুঝতে তো কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে এই প্রিন্সিপাল গুলো তাহলে একটু দেখো যে তোমার, আচ্ছা তাহলে এই দুটো আমাদের হয়ে গেল। আচ্ছা, এরপরে যেটা বলছিল হচ্ছে স্বামী, যেটা যে রেজাল্টিং ট্রাস্ট উইল নট অ্যারাইজ where B's contribution to the property purchase in A's name is merely intended as a loan. B জানতোই না যে 20,000 পাউন্ড কিসের জন্য খরচ করা হবে, তাহলে সে তো লোন হিসেবে দিচ্ছে। আমি আমার নামে জমি কিনে নিচ্ছি, এখন তুমি আমার কাছ থেকে ক্লেম করতে পারবা, বাট কি ক্লেম করতে পারবা? টাকাটা। কিন্তু জমির মধ্যে কোনো ইন্টারেস্ট তোমার আসবে না বাই ওয়ে অফ রেজাল্টিং ট্রাস্ট, কারণ তুমি তো কন্ট্রিবিউশন করা নেই হচ্ছে টু দ্য পারচেজ মানি, তুমি কন্ট্রিবিউশন করা নেই হচ্ছে টু দ্য মর্গেজ, তুমি আমাকে লোন হিসেবে দিয়েছিলে। ক্লিয়ার জিনিসটা? আচ্ছা আচ্ছা, এখন আরেকটা পয়েন্ট পরীক্ষার সময় আসতে পারে, না এটা তো লোন ছিল। আচ্ছা, এখন একটা জিনিস পরীক্ষার সময় তোমাকে দিতে পারে, সেটা হচ্ছে যে যখন এ জমিটা কিনতে গেল, যে জমিটার দাম ছিল হচ্ছে ধরো 60,000 পাউন্ড, এ যখন এটা কিনতে যাবে সেলারের কাছ থেকে, তো এখন বি তার সাথে গেল, তার ওয়াইফ বা তার গার্লফ্রেন্ড। এখন যখন সেলারের কাছে গেছে, তখন বি আবার সেলারকে চিনে। বি কাকে চিনে? সেলারকে চিনে। তখন মানে ধরো যে এস এর আন্ডারে আগে সে চাকরি করতো, এখন এস কি করলো যে যেহেতু তাকে চিনে, এই জন্য তাকে 10,000 পাউন্ড ডিসকাউন্ট দিল। তো 10,000 পাউন্ড ডিসকাউন্ট দিয়েছে, এ কে 10,000 পাউন্ড ডিসকাউন্ট দিয়েছে। তারপরে জমিটা কার নামে রেজিস্ট্রেশন হলো? এর নামে রেজিস্ট্রেশন হচ্ছে, ডিডো এর নাম, রেজিস্ট্রেশন অফিসে এর নাম। ক্লিয়ার জিনিসটা? তাহলে এই যে 10,000 পাউন্ড, এটা কার জন্য কমে গেছিল? তাহলে এটাও ধরে নেওয়া হবে পারচেজ মানিতে কন্ট্রিবিউশন। কারণ আমি যদি না যেতাম, তাহলে তো এই টাকাটা তুমি ডিসকাউন্ট পেতে না, তাহলে তোমার কত টাকা দেওয়া লাগতো? 60 দেওয়া লাগতো। তাহলে পারচেজ মানিতে কন্ট্রিবিউশন আমি দেখাতে পারি হচ্ছে, আমি যদি জমির দাম 50,000 হয়, আমি 10,000 টাকা দিয়ে দিলাম পারচেজ মানিতে কন্ট্রিবিউশন। আমি 60,000 পাউন্ডের মধ্যে কোনো কন্ট্রিবিউশন করি নাই, কিন্তু সে লোন নিয়েছিল 60,000 এর মধ্যে 40,000, আমি কোথায় কন্ট্রিবিউশন করছি? মর্গেজে, তাও কন্ট্রিবিউশন। আর 60,000 পাউন্ড জমির দাম ছিল, কিন্তু আমার রেফারেন্স ব্যবহার করার কারণে সে ডিসকাউন্ট পাইছে হচ্ছে 10,000, তাহলে এটা আমার জন্যই হয়েছে, এটা তাহলে আমি কন্ট্রিবিউশন করেছি। হ্যাঁ, ডিসকাউন্টটা হ্যাঁ জমির অংশ পাবে, এই 10,000 পাউন্ড ধরে নেওয়া হবে সে কোথায় কন্ট্রিবিউশন করছে। হ্যাঁ হ্যাঁ, না না বলো বলো, হ্যাঁ মর্গেজের সময়, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে তার মানে কোন কারণে যদি সে মর্গেজ পেমেন্ট করতে ফেল করে, ব্যাংক এসে তোমার হ্যাঁ এটা ফরফিট করবে আর কি। বলে দিতে পরীক্ষার সময় বলা থাকবে, হ্যাঁ কোশ্চেনে বলা থাকবে। এটা এটা ইংল্যান্ডের কথা খেয়াল রাখতে হবে, তারা খুবই তোমার হচ্ছে কমার্শিয়াল মাইন্ডেড। হ্যাঁ, নোংরা বলা যাবে না, কমার্শিয়াল মাইন্ডেড, মানে তাদের সবকিছু একটু অন্যরকম থাকবে না, এটা তো স্বাভাবিক। ওখানে হলে তো তুমি তোমার এডুকেশন ফি গুলা তোমার নিজেরই নেওয়া লাগতো, স্টুডেন্ট লোন, বাবা মা দিবে না তো খরচ। তাহলে না তোমাকে না না তোমাকে স্টুডেন্ট লোন নিয়ে পড়তে হবে, তারপরে বার করাবার সলিসিটার করাবো, এটা আবার নিজেরটা নিজে পে করতে হবে।
পুরো জীবন চলে যায় স্টুডেন্ট থেকে। অনেক চলে যায়। হ্যাঁ ঠিক, সামি যাও, ঠিক কথা বলছো। অনেক সময় অনেক টাইম চলে যায়। তাও স্যার আমার ভালো লাগতো না? স্যার বাবা আমার টাকা দিতে পারবে। আচ্ছা আমি কি দিয়ে আচ্ছা, তাহলে এখন আমরা দেখি রেমেডি। তাহলে রেমেডিটা পড়লে আমাদের রেজাল্টিং টাস্কটা শেষ হয়ে যাবে, কারণ রাইট এস্টাবলিশ করার জন্য তো লটা আমরা দেখে ফেলছি। তাহলে এখন রেজাল্টিং টাস্কের জন্য আগে যে লটা ছিল সেটা হচ্ছে যে যদি কেউ ইকুয়াল কন্ট্রিবিউশন করে তাহলে ল্যান্ডটা যখন সেল করা হবে তখন সে ইকুয়াল শেয়ার পেয়ে যাবে। যদি আনইকুয়াল কন্ট্রিবিউশন করে, একজন কন্ট্রিবিউশন করলো হচ্ছে ল্যান্ড পারচেজ করার সময় হচ্ছে 1/4, একজন কন্ট্রিবিউশন করলো 3/4, তাহলে সে কি পাবে? হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে ইস্যু। তাহলে আনইকুয়াল কন্ট্রিবিউশন করলে আনইকুয়ালি ফেরত আসবে, ইকুয়াল কন্ট্রিবিউশন করলে ইকুয়ালি ফেরত আসবে। এতটুকু পর্যন্ত খুব ভালো মতোই চলতেছিল, কিন্তু ইংলিশ জাজেসরা তো লটাকে সবসময় কি করে? চেঞ্জ করে। হ্যাঁ, তাহলে এখন আমরা দেখি যে if a claimant establishes a resulting trust by payments to the purchase price, her interest in the property is to be quantified in direct proportion to the amount of the price paid. এটা তো অলরেডি আমরা দেখে ফেলছি, এটাই ফলো করা হয়েছিল মিডল্যান্ড এন্ড কুক কেসে, লিফো এন্ড লিফো কেসে। সেকেন্ড ডাউডেন কেসটা এসে পুরো জিনিসটাকে রিফর্ম করে ফেললো। রিফর্মটা কিভাবে করলো? এখানে বলতেছে যে রেজাল্টিং ট্রাস্টের উপর যে রিলাই করতেছে যে পার্টিটা, যে ইমপ্লয়েড ওনারশিপ ক্লেম করতেছে, আমরা দেখবো যে উনি কি একটা পার্সোনাল প্রপার্টিতে রেজাল্টিং ট্রাস্টের মাধ্যমে ইমপ্লয়েড ওনারশিপ ক্লেম করতেছে না কমার্শিয়াল প্রপার্টিতে, মানে একটা দোকানের মধ্যে, একটা অফিসের মধ্যে, নাকি না হচ্ছে একটা বাসা বাড়ির মধ্যে, মানে তাদের রিলেশনশিপটা কি? যদি তাদের এর মধ্যে রিলেশনশিপটা হয় হচ্ছে গিয়ে সোশ্যাল, তাহলে যদি পারচেজ মানিতে কন্ট্রিবিউশন করে সে রেজাল্টিং ট্রাস্টের উপরে রিলাই করবে। ঠিক আছে, যে যদি সে একুইজিশনের জন্য ফর রাইটস ইউজ কনস্ট্রাকটিভ ট্রাস্ট এন্ড এক্সেপশনালি অন রেজাল্টিং ট্রাস্ট, সোশ্যাল রিলেশনশিপ হলে সে কোনটাতে চলে যাক? কনস্ট্রাকটিভ ট্রাস্টের মাধ্যমে রাইট এস্টাবলিশ করুক, এক্সেপশনালি করুক হচ্ছে বাই রেজাল্টিং ট্রাস্ট। আর ফর কোয়ান্টিফিকেশন অফ শেয়ার ইউজ কনস্ট্রাকটিভ ট্রাস্ট, এক্সেপশনালি রেজাল্টিং ট্রাস্ট। আর কমার্শিয়াল পার্টি যদি হয় তাহলে ইকুইজিশন এবং কোয়ান্টিফিকেশন দুইটার জন্য সে ব্যবহার করবে হচ্ছে রেজাল্টিং। তাহলে এক্সাম্পলটা আমরা যদি অ্যাপ্লাই করি, শুধু আমরা দেখি যে এ আর বি মিলে, দুজন মিলে একটা ব্যবসা শুরু করেছিল বুক শপ। এটাতে টোটাল ভ্যালু হচ্ছে গিয়ে 40,000 পাউন্ডের ইনভেস্টমেন্ট। এ দিয়েছিল 30,000, বি দিয়েছিল 10,000, কিন্তু সবকিছু এর নামেই রেজিস্টার্ড হয়েছে, বইয়ের দোকান সবকিছু কার নামে? ট্রেড লাইসেন্স এর নামে। শুধু বি শুধু 10,000 পাউন্ড ছাড়া কিছুই দেয়নি। এখন যদি তাদের মধ্যে ঝগড়াঝাটি হয়ে যায়, তারা যদি তাদের ব্যবসাটা বন্ধ করে দিতে চায়, তাহলে যদি বইয়ের দোকানটা এখন বিক্রি করে দেয়, বর্তমান প্রাইস যদি হয় হচ্ছে 90,000 পাউন্ড, তাহলে কোর্ট বলবে বি তুমি তোমার ইমপ্লয়েড ওনারশিপ এস্টাবলিশ করার জন্য ব্যবহার করে হচ্ছে রেজাল্টিং ট্রাস্ট, যেহেতু তুমি পারচেজ মানিতে কি করেছিলা? কন্ট্রিবিউশন, আর তুমি তোমার কন্ট্রিবিউশন অনুযায়ী রিফান্ড পেয়ে যাবে, এটা তুমি পেয়ে যাবে। এটা হচ্ছে কমার্শিয়াল রিলেশনশিপ। 40,000 10,000 ছিল না? ঠিক না? 25%। স্যার ঠিক আছে জিনিসটা? ওদেরকে ম্যাচ করতে আচ্ছা, তুই বাজিতেও বিয়ে তাহলে বুঝতে তো কমার্শিয়াল রিলেশনশিপ। হ্যাঁ, এখন আসো সোশ্যাল। আচ্ছা, এখন সোশ্যাল যদি হয় ব্রাদার এবং সিস্টার, ব্রাদার এবং সিস্টার মিলে একটা প্রপার্টি পারচেজ করলো 60,000 পাউন্ড দিয়ে। ব্রাদারের নামে রেজিস্ট্রেশন হয়েছে, ডিড অফ ব্রাদারের নামে, সিস্টারের নামে কোনো কিছুই নাই, কিন্তু সিস্টার জমিটা কেনার সময় 20,000 পাউন্ড কন্ট্রিবিউশন করেছিল, আর দাম ছিল হচ্ছে 60,000 পাউন্ড। যেহেতু রিলেশনশিপটা কি তাহলে সোশ্যাল, তাহলে এখন যেটা বলতেছে সেটা হচ্ছে যে যদি এস তার রাইট এস্টাবলিশ করতে চায়, রাইট এস্টাবলিশের জন্য তাকে সে কনস্ট্রাকটিভ ট্রাস্টে গেলে বেটার। এটা তো আমরা এখনো পড়িনি, এটা আমরা পড়বো। আর এক্সেপশনালি সে যেতে পারে হচ্ছে ফর রেজাল্ট, যেহেতু পারচেজ মানিতে কন্ট্রিবিউশন আছে। আর রেমিডির জন্য বলা হচ্ছে যে সে কোনটাতে যেন যায়? কনস্ট্রাকটিভ ট্রাস্ট, কারণ কনস্ট্রাকটিভ ট্রাস্টে অলওয়েজ বেশি রেমিডি পাওয়া যায় সোশ্যাল রিলেশনশিপের ক্ষেত্রে। এক্সেপশনালি সে কোনটাতে যাবে? রেজাল্টিং ট্রাস্ট। তাহলে তাদের মধ্যে মানে তোমার এটা হচ্ছে গাইডলাইন অফ দা স্টেট, স্টেক ভার্সেস রেমেডি করার সময় হচ্ছে সিটি ব্যবহার করা ভালো। হ্যাঁ। ইন কেস অফ সোশ্যাল। হ্যাঁ, তারপর সোশ্যাল রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় ডিস্টেন্স থাকে। যেমন ধরো যে ফাদার আর সান একসাথে থাকে, এক ধরনের সম্পর্ক, ফাদার সান দুইজন দুই জায়গায় থেকে একজনের সম্পর্ক,
তাহলে দুজন যদি দূরে দূরে থাকে, রিলেশনশিপের মধ্যে যদি গ্যাপ থাকে, তাহলে রাইট এস্টাবলিশ করার জন্য সে রেজাল্টিং ট্রাস্ট ব্যবহার করতে পারে, রেমিডির জন্য সে কোনটা ব্যবহার করতে পারে? কনস্ট্রাকটিভ ট্রাস্ট প্রথমে, আর না হলে কোনটা করতে পারে? রেজাল্টিং ট্রাস্ট। তাহলে এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? তাহলে এখানে কি রিফর্ম হয়ে গেছে না, যে আগের মতো যে একদম ক্লিয়ার কাট অ্যারিথমেটিক অ্যাপ্রোচ, এটা কিন্তু এখন আর নাই। আগে ছিল যে ইকুয়াল কন্ট্রিবিউশন করলে ইকুয়ালি পাবে, আনইকুয়াল হলে আনইকুয়ালি পাবে, কিন্তু এখন তো এটা একটু চেঞ্জ হয়ে গেছে জিনিসটা। এখন বলতেছে হচ্ছে যে যদি রিলেশনশিপটা হয় হচ্ছে গিয়ে কমার্শিয়াল, তাহলে আগের ল অ্যাপ্লাই করবে। রাইট এস্টাবলিশ করার জন্য রেজাল্টিং ট্রাস্ট, রেমিডির জন্য হচ্ছে গিয়ে ওই বইয়ের দোকান কেনার সময় কে কত টাকা দিয়েছিল ওইভাবে ভাগ হয়ে যাবে। ইকুয়ালি দিলে ইকুয়ালি রিটার্ন পাবে, আনইকুয়ালি দিলে আনইকুয়ালি রিটার্ন পাবে। কিন্তু সোশ্যাল হলে এখন কোনটার উপর জোর দিচ্ছে কোর্ট? তোমরা রেজাল্টিং এ যাওই না, তোমরা যাও হচ্ছে গিয়ে কনস্ট্রাকটিভ ট্রাস্ট। এক্সিলেন্ট, এটা বুঝে গেছে। হ্যাঁ, এতটুকু জানা থাকলে। না না, আলাদা। এই তো চারটা ওয়ে আছে আমাদের ইমপ্লাইড কোনশিপ এস্টাবলিশ করার জন্য। এক্সপ্রেস ট্রাস্ট আমাদের পড়া হয়ে গেছে, রেজাল্টিং ট্রাস্ট আমরা পড়তেছি, প্রোপ্রাইটারি স্টেবল আগেই পড়া হয়ে গেছে, শুধু বাকি থাকে কনস্ট্রাকটিভ। মানে এটা ছোট চ্যাপ্টার, কনস্ট্রাকটিভ শেষ করলে আমাদের চ্যাপ্টারই শেষ। এইটাকে শেষ করে নেই, আমাদের কোনো অসুবিধা আছে? মানে এটা কি কোশ্চেন আসবে না? আমরা তো দেখছি যে এখান থেকে হয় প্রবলেম আসবে, না হলে কোনটা আসবে? এসে আসবে। এসে হচ্ছে রেজাল্টিং কনস্ট্রাকটিভ প্রোপ্রাইটারি স্টেবলের ডিফারেন্সেস, অথবা শুধু প্রোপ্রাইটারি স্টেবল এন্ড কনস্ট্রাকটিভ ট্রাস্টের ডিফারেন্সেস। কোনটা? এটা এটা, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বলো। একুইজিশন অফ রাইট মানে হচ্ছে রাইটটা এস্টাবলিশ করার জন্য আমাকে কি দেখাতে হবে কোর্টকে? তাহলে এক্সপ্রেস ট্রাস্টের ক্ষেত্রে কি দেখাতে হয়? ওই যে লিগ্যাল টাইটেল ওনারের এক্সপ্রেস ডিক্লারেশন অফ ট্রাস্ট। আর রেজাল্টিং ট্রাস্টের ক্ষেত্রে আমাকে কি দেখাতে হয়? পারচেজ মানিতে আমি কন্ট্রিবিউশন করেছিলাম। কোয়ান্টিফিকেশন হচ্ছে রেমেডি, আর একুইজিশন হচ্ছে রাইটটা এস্টাবলিশ করার জন্য আমাকে কি দেখাতে হবে। তাহলে একটা হলো একুয়ার, আমি কিভাবে রাইটটা পেলাম, এটা হচ্ছে একুইজিশন। আর ওটা হচ্ছে কি কোয়ান্টিফিকেশন, হচ্ছে রেমেডি। ঠিক আছে, আমি কি পরিমাণের আমি পাবো, কোয়ান্টিফাই আমার রাইটটা কিভাবে, রেমেডিটা কিভাবে কোয়ান্টিফাই করা হবে। তাহলে এক্সপ্রেস ট্রাস্টের ক্ষেত্রে তো কোয়ান্টিফাই হবে হচ্ছে ডিক্লারেশন অনুযায়ী, আর রেজাল্টিং ট্রাস্টের ক্ষেত্রে কমার্শিয়াল পার্টি হলে কোয়ান্টিফাই করা হবে এরিথমেটিক অ্যাপ্রোচ। তুমি ভাই যত টাকা কন্ট্রিবিউশন করছো তত টাকা তুমি ফেরত পাবে। ক্লিয়ার জিনিসটা? তাহলে এটা আমরা দেখে ফেললাম স্টেক এন্ড ডাউন। তাহলে এই জিনিসটা এই স্লাইডটা মানে এই চার্টটাই এখানে ব্যাখ্যা করা আছে, আর কিছু না। আচ্ছা, তাহলে এই এক্সপ্লেনেশনটা আমরা দেখে ফেললাম। তাহলে এখন দেখো যে এখন তোমার মনে এই ডায়াগ্রামটা বুঝতে সুবিধা হবে। এই যে এই ডায়াগ্রামটা, এটা হচ্ছে সামারিটা। তাহলে একুইজিশন, তাহলে ফর দিস ক্লেমেন্ট নিডস টু এস্টাবলিশ কন্ট্রিবিউশন টু দ্য পারচেজ প্রাইস অর মর্গেজ পেমেন্ট। আর একটা জিনিস লিখে রাখো তোমার হ্যান্ডআউটের মধ্যে, ডিসকাউন্ট। ডিসকাউন্টও হবে না, ওই যে তার রেফারেন্সে যত টাকা কম পাইলো এটাও কিন্তু কি হবে, কন্ট্রিবিউশন হিসেবে ধরে নেওয়া হবে। আর কোয়ান্টিফিকেশন, if the relationship is social, the quantification will be based on constructive trust principle of whole course of dealing. If the relationship was commercial, then the claimant can claim share proportionate to his contribution to the purchase price. তুমি ভাই তোমার কন্ট্রিবিউশন অনুযায়ী তুমি ফেরত পাবে। রেমেডি কি কনস্ট্রাকটিভ কনস্ট্রাকটিভ ট্রাস্টে সবচেয়ে বেশি রেমেডি, কারণ সবাই হচ্ছে সোশ্যাল রিলেশনশিপটাকে এস্টাবলিশ করার চেষ্টা করে। কারণ যতগুলোর ভিতরে আমরা দেখবো যে কনস্ট্রাকটিভ ট্রাস্টে বেশি রেমেডি পাওয়া যায়, প্রপার্টি স্টেবল থেকেও বেশি রেমেডি পাওয়া যায় কনস্ট্রাকটিভ ট্রাস্টে। আর এখানে জাজ দেখে হচ্ছে দ্য হোল কোর্স অফ ডিলিং, জমি কেনার পর থেকে একদম তাদের ডিসপিউট অ্যারেস্ট করা পর্যন্ত যার যত টাকা কন্ট্রিবিউশন ছিল সবকিছু দেখে একটা ফেয়ার অ্যামাউন্ট ডিসাইড করে। তাহলে রেজাল্টিং ট্রাস্ট অনেক সময় ডিসক্রিমিনেটরি হতে পারে। জমি কেনার সময় আমি অত 5,000 দিছিলাম, 95,000 পাউন্ড আরেকজন দিছিল, কিন্তু বাকি কারেন্ট বিল, গ্যাস বিল সবকিছু আমি 25 বছর দিয়ে গেছি। এটা রেজাল্টিং ট্রাস্টে তো আসবে না জিনিসটা। তাহলে এটা কোনটাতে আসবে? কনস্ট্রাকটিভে দেখা হবে। বাচ্চার স্কুলের ফি থেকে দেওয়া থেকে শুরু করে সবকিছু উনি বেয়ার করছে। কনস্ট্রাকটিভে এই জিনিসগুলো চলে আসে। কমার্শিয়ালি কেন এটা আনতেছে না কে বলতে পারবা? কাছাকাছি সাদা বলছে। হ্যাঁ, যেহেতু কমার্শিয়াল তাহলে তুমি তো এই জিনিসগুলো লেখি করে রাখতে পারতা, ঠিক না? জিনিসটা তুমি লয়ার নিতে পারতা, যেহেতু এগ্রিমেন্টটা কমার্শিয়াল। তোমরা মিলে একটা রেস্টুরেন্ট দিচ্ছে, কেউ বুক শপ দিচ্ছে, কেউ একটা
তোমার ক্লোথের স্টোর দিচ্ছে, তাহলে অবশ্যই তারা কি করতে পারতো, রিটার্ন ডকুমেন্ট। ছোট ছোট বিজনেস করে স্যার, ক্লোথিং বলেন বা বুস্টার বলেন, তাতে এত বড় না যে দে ক্যান অ্যাফোর্ড লয়ার্স অর বিগ। কিন্তু তুমি তো মানে স্মল বিজনেস আর লার্জ বিজনেসকে তো তুমি আলাদা ল করতে পারবে না, তোমাকে হয় সবাই সবগুলা কমার্শিয়াল এক ধাপে দেখতে হবে। স্যার ব্র্যান্ড ভ্যালু তো বহুত ডিফারেন্ট থাকে। না, কিন্তু এটা করা যাবে না। আমরা ইয়াতে দেখছিলাম না যে প্রোপ্রাইটারি স্টেবল পড়ার সময় যে কমার্শিয়াল পার্টি কি প্রোপ্রাইটারি স্টেবল রিলাই করতে পারবে কিনা, দেখছি না যে এখন আর ল রিলাই করতে দিচ্ছে না কিন্তু তাদেরকে প্রোপ্রাইটারি স্টেবল, ঠিক না? ওই যে আগে তো দিত ফ্লাওয়ার মিক্স কেসে দিত, এখন কিন্তু এখন তো আর দিবে না। ইউএমএন এন্ড কপ কেসের পর থেকে কমার্শিয়াল পার্টিকে আর প্রোপ্রাইটারি স্টেবল রিলাই করতে দিবেই। ভেরি এক্সেপশনাল কোন সিচুয়েশন। তাহলে ক্লিয়ার, এস্টাবলিশ। তাহলে রেজাল্টিং ট্রাস্ট আমাদের হয়ে গেল। তাহলে এখন আমরা কনস্ট্রাকটিভ ট্রাস্ট আমরা জাস্ট শুরু করি এখানের মধ্যে। কনস্ট্রাকটিভ ট্রাস্ট, তাহলে কনস্ট্রাকটিভ ট্রাস্টে তো সবগুলা যেহেতু দুইটা পয়েন্ট পড়তেছি আমরা, এটাতে তো দুইটা পয়েন্ট দেখতে হবে। রাইট একুয়ার করার জন্য আমার কি রিকোয়ারমেন্ট থাকবে, আর রেমিডির জন্য আমাকে কি দেখাতে হবে। তাহলে দ্য থার্ড পসিবল বা পসিবিলিটি টু এস্টাবলিশ ইকুইটেবল ইন্টারেস্ট ইজ দ্যাট অফ কনস্ট্রাকটিভ ট্রাস্ট। ঠিক আছে, তাহলে কনস্ট্রাকটিভ ট্রাস্টের জন্য যে রিকোয়ারমেন্টস, এটা আমাদের জাজেসরা বলে দিয়েছে হচ্ছে ইন দ্য কেস অফ লয়েডস ব্যাংক এন্ড রসেট কেস। লয়েডস ব্যাংক এন্ড রসেট কেস, ওনার নাম ছিল লর্ড ব্রিজ। উনি বলতেছে হচ্ছে যে যদি আমি একটা ইমপ্লয়েড ওনারশিপ ক্লেম করতে চাই বাই ওয়ে অফ কনস্ট্রাকটিভ ট্রাস্ট, তাহলে দেখাতে হবে দ্য লিগ্যাল ওনার এন্ড দ্য ক্লেমেন্ট, মানে যে ইমপ্লয়েড ওনারশিপ ক্লেম করতেছে must expressly or impliedly share a common intention that the claimant should have some interest in the land. তাহলে তাদের মধ্যে কোনটা থাকতে হবে, একটা কমন ইন্টেনশন থাকতে হবে যে লিগ্যাল ওনারের সাথে ইকুইটেবল ওনারের, মানে যার নামটা ডিডে নাই, রেজিস্ট্রেশন অফিসে নাই, তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং ছিল যে ইকুইটেবল ওনারেরও ল্যান্ডের মধ্যে কোনটা থাকবে, একটা ইন্টারেস্ট থাকবে। এই ব্যাপারে তাদের একটা কমন ইন্টেনশন ছিল এবং ক্লেমেন্ট এই কমন ইন্টেনশনের উপর রিলাই করছিল এবং সে সাফার করছে হচ্ছে ডেট্রিমেন্ট। তাহলে তো প্রোপ্রাইটারি স্টপলের সাথে একটু হালকা মিলে যাচ্ছে জিনিসটা, কিন্তু কোনটা নাই এখানে, আনকনশনেবিলিটি এবং প্রমিসও লাগবে না। ঠিকই বলছো, এখানে কোনটা নাই, দুইটা জিনিস নাই। এক্সিলেন্ট। আর প্রমিস আর আনকনশনেবিলিটি যদি থাকে তাহলে এটা কোনটা হয়ে গেল, আর আনকনশনেবিলিটি ইজ দ্য মেইন ইনগ্রেডিয়েন্ট অফ প্রোপ্রাইটারি স্টপল। ঠিক না? আমরা পরে আসছিলাম যে সবকিছু হওয়ার পরেও যদি কোনটা না থাকে তাহলে প্রোপ্রাইটারি স্টপল অ্যারেস্ট করে না। স্লেডমোর এন্ড ডেলবি কেস। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছো জিনিসটা? এইটা হচ্ছে এইটাই নিয়ে এসে আসে এই জন্য যে এই সূক্ষ্ম ডিফারেন্স গুলা যেগুলো আছে রেজাল্টিং, কনস্ট্রাকটিভ এবং তোমার এই যে প্রোপ্রাইটারি স্টপল, এইটার উপরে এসে আসে। যে জায়গায় ডিবেট করে সেই জায়গাতে খালি এসে আসে, যে জায়গায় আমার রাইট এস্টাবলিশ করার জন্য আমার প্রিন্সিপাল আলাদা, রেমিডির জন্য আমার প্রিন্সিপাল আলাদা, ইনগ্রেডিয়েন্টস বা এলিমেন্টস গুলো আলাদা, এগুলো আমাকে ডিসকাস করতে হবে। আমরা তো পড়েই নাই, এই জন্য তো ক্লিয়ার হয় না এখানে, অর্থে একটু অ্যাডভান্স চলে যায় আর কি। হ্যাঁ, তাহলে কোনটা দেখাতে হবে, কমন ইন্টেনশন, রিলায়েন্স এবং ডেট্রিমেন্ট, এই তিনটা দেখালেই আমার হবে। তাহলে প্রমিসও দেখানো লাগবে না, আনকনশন দেখানো লাগবে না। এখানে কি রিলায়েন্স সেম চেঞ্জ অফ পজিশন? হ্যাঁ হ্যাঁ, ডেট্রিমেন্ট আর রিলায়েন্সটা সেম আগের মতো। আর 5 মিনিট আমরা একটু দেখে ফেলি। তাহলে কোন কেস থেকে আমরা এই প্রিন্সিপালটা পাচ্ছি, লয়েড ব্যাংক এন্ড রসেট কেস থেকে। যে হাউস অফ লর্ডস এইখানে জাজমেন্ট দিয়েছিল, পরবর্তীতে এটা আবার অ্যাপ্লাই হয়েছে ইন দ্য কেস অফ স্ট্যাক এন্ড ডাউরি। লর্ড ব্রিজ বলতেছে হচ্ছে যে ফার্স্ট এলিমেন্ট আমাদেরকে যেটা এস্টাবলিশ করতে হবে, কমন ইন্টেনশন দ্যাট দ্য নট অন দ্য টাইটেল শুড হ্যাভ এ বেনিফিশিয়াল ইন্টারেস্ট ইন দ্য প্রপার্টি। আর সেকেন্ড হচ্ছে দ্য পার্টি রিলাইং অন দ্য কমন ইন্টেনশন অ্যাক্টেড টু হিজ ডেট্রিমেন্ট। ঠিক না? ওখান থেকে তো আমরা পেয়েছি কিন্তু রিলায়েন্স এন্ড ক্লিয়ার। আরেকটা শর্ত দিয়ে দিছে এখানে, এটা একটু মার্ক করে রাখো যে এই কমন ইন্টেনশনটা কখন থাকতে হবে। উনি বলতেছে কমন ইন্টেনশনটা ল্যান্ড কেনার আগেই থাকতে হবে, ল্যান্ড পারচেজের আগেই থাকতে হবে কমন ইন্টেনশন। তাহলে ইকুইটেবল ওনারকে যে ইলিগ্যাল টাইটেল ওনার ইন্টারেস্ট দিবে, এই কমন ইন্টেনশনটা আগেই থাকতে হবে। এক্সেপশনালি কিছু কিছু ক্ষেত্রে কোর্ট হয়তো, যেহেতু এটা ইকুইটি কোর্ট,
ল্যান্ড কেনার পরেও কমন ইন্টারেস্ট অ্যারেস্ট করতে দিতে পারে, বাট ভেরি আনলাইকলি, ডিসক্রিপশন। কোর্ট বলবে যে তোমাদের মধ্যে কমন ইন্টারেস্ট কখন ছিল, তুমি জমি কিনছো হচ্ছে 2022-এ, তাহলে তো কমন ইন্টারেস্ট 2024-এ আসতে তো পারবে না এখানে। 21 আসতে হবে বা 22-এ আগে আসতে হবে। হ্যাঁ, যদি মে মাসে কিনে এপ্রিল মাসে থাকতে পারে, অথবা তার আগের কোনো মান্থে থাকতে পারে। ক্লিয়ার জিনিসটা? তাহলে এই ফ্যাক্টটা দেখে আজকে আমরা শেষ করে ফেলি নাকি? এই ফ্যাক্টটা জাস্ট অপশনাল, এটা যে মুখস্থ মানে পড়তে হবে বা কোনো নোট করতে হবে, নট নেসেসারি। এই কেসে যেটা হয়েছিল যে মিস্টার রসেট একটা হাউস পারচেজ করবে। এই হাউসের ভ্যালু হচ্ছে, আমরা ধরে নিচ্ছি 150,000 পাউন্ডস। 150,000 পাউন্ডস। এখন ওনার কাছে এই টাকা নাই, ওনার কাছে শুধু 50,000 ছিল, বাকি 100,000 তাহলে ওনাকে কার কাছ থেকে নিতে হবে? ব্যাংকের কাছ থেকে নিতে হবে। আর যদি অর্থে যদি দেয় তাহলে তো সে হয়ে যাবে হচ্ছে মিস্টার রসেটের সাথে সে তোমার রেজাল্টিং ট্রাস্ট। এখন ও ফেরত যাবে না, দান করে চলে আসবে। মিসেস রসেট পারচেজ মানিতে কোনো কন্ট্রিবিউশন করেনি, লোনের মধ্যেও কোনো কন্ট্রিবিউশন উনি করেনি। আর হচ্ছে মিস্টার রসেট বলে নাই যে আমি জমি 25% তোমার জন্য হোল্ড করবো, 50% হোল্ড করবো, এরকম কোনো এক্সপ্রেস ডিক্লারেশনও না, কিছুই ছিল না। এখন মিসেস রসেট যেটা করছে সেটা হচ্ছে, জমি যখন কিনা হয়ে গেছে, মর্গেজও না হয়ে গেছে, তার 1-2 মাস পরে তো জমির কাজ শুরু করতে হবে। যখন ল্যান্ডের রিফারবিশমেন্ট চলতেছে তখন মিসেস রসেট কনস্ট্রাক্টরের কাজ দেখা শুরু করবে। যারা কাঠের কাজ করবে, তারপরে যারা পেইন্টিং করবে, সবার কাজকে সুপারভাইজ করতেছে মিসেস রসেট। উনি ওনার জবের ছেড়ে দিয়ে বা জবের পাশাপাশি এই কাজটা উনি ফুল টাইম কনসেন্ট্রেশন হিসেবে নিয়ে নিচ্ছে। মিস্টার রসেট ব্যাংকের এই টাকাটা পে করতে ফেল করলো। এখন ব্যাংক চাচ্ছে ল্যান্ডটাকে সেল করে দেওয়ার জন্য। মর্গেজ পেমেন্টে ফেল করলে তো ব্যাংক কি করবে? সেল করে দিবে। মিসেস রসেট বলতেছে যে না, যেহেতু আমার এখানে ইকুইটেবল ইন্টারেস্ট আছে, আপনারা এটা সেল করতে পারবেন। ঠিক আছে, তাহলে উনি ব্যাংকের সেলটা কিছু সময়ের জন্য আটকে রাখতে পারবে। কিন্তু মিসেস রসেট যদি আটকাতে চায় তাহলে তো ওনার ল্যান্ডের মধ্যে কি দেখাতে হবে? হ্যাঁ, কারণ লিগালি তো আপনি ওনার না, আপনি তো এক্সপ্রেস কো ওনার না এখানে, তাহলে একটা ভিন্ন জিনিস ছিল। সে বলতেছে আমি তো ইমপ্লয়েড কো ওনার। উনি কিভাবে ইমপ্লয়েড কো ওনার হবে? প্রথমটার মাধ্যমে হবে এক্সপ্রেস ট্রাস্ট। পারচেজ মানিতে কন্ট্রিবিউশন ছিল, মর্গেজে কন্ট্রিবিউশন ছিল, ডিসকাউন্টও ছিল, তাও তো হচ্ছে না। তাহলে কনস্ট্রাকটিভে আসবে। কনস্ট্রাকটিভ ট্রাস্ট হওয়ার জন্য কি থাকতে হবে? কমন ইন্টেনশন। তাহলে এখানে কি কোনো, তাহলে অর্থী বলছে যে চাকরি ছেড়ে দিছে, সে সুপারভাইজ করেছে, ডেট্রিমেন্ট আছে। ডেট্রিমেন্ট থাকলেই কি কনস্ট্রাকটিভ ট্রাস্ট হবে? এটাই তো মেইন কমন ইন্টেনশন। কমন ইন্টেনশন আদৌ ছিল কিনা, এটা কি আছে কিনা, এটা তো নাই। না, নাই। তাহলে এখানে তো আমরা তো ফ্যাক্ট করে দেখতেছি দেয়ার ওয়াজ নো কমন ইন্টেনশন। তাহলে হবে না কনসেপ্ট? না, হয়নি। তাহলে কমন ইন্টেনশনের জন্য থাকতে হবে যে মিস্টার এন্ড মিসেস রসেটের সাথে কথাবার্তা হয়েছিল জমি কেনার আগে, যে এই জমিটা আমার যেরকম সেরকম তোমার, এই জমিতে তুমি থাকতে পারবা, এই জমিতে তোমার অধিকার থাকবে, এরকম কোনো কথাবার্তা হয়ও না। এক্সপ্রেস কোনশিপ হয় না, মানে এক্সপ্রেস কোনো ডিসকাশন হয় নাই তাদের মধ্যে। তাহলে এখানে কমন ইন্টেনশন তো ছিল না। কমন ইন্টেনশন আরেকভাবে আসতে পারে যে আমি এক্সপ্রেস ডিসকাশন করি নাই, বা সে যখন বলছে যে আমার তো রিফারবিশমেন্টের জন্য টাকা লাগবে, আমি সাথে সাথে 50,000 পাউন্ড দিয়ে দিছি বা 20,000 পাউন্ড দিয়ে দিছি। যখন আমি 20,000 পাউন্ড দিয়ে দিলাম, তাহলে ডেফিনেটলি আমাদের মধ্যে কমন ইন্টেনশন আছে যে জমির মধ্যে আমার কিন্তু কোনটা থাকতে হবে? ইন্টারেস্ট থাকতে হবে। তাহলে কমন ইন্টেনশন দুই ভাবে আসতে পারে, একটা হচ্ছে বাই এক্সপ্রেস কমন ইন্টেনশন, আর একটা হতে পারে যে ইমপ্লয়েড কমন ইন্টেনশন, আমি যদি টাকা পয়সা দিয়ে দিই। এটাই তো বলতেছে হচ্ছে স্ট্যাক এন্ড ডাউটেন, যদি তুমি পারচেজ মানিতে কন্ট্রিবিউশন করো তাহলে তুমি কনস্ট্রাকটিভ ট্রাস্টে পুরো কেস করে ফেলো, তাহলে তুমি রেমিডিও বেশি পাবা, তাহলে তোমার সিটিও হবে, আবার রেমিডিও বেশি পাচ্ছ, তাহলে তুমি আরটিতে কেন আসবা? বুঝতে পারছো জিনিসটা? রিলায়েন্স হচ্ছে প্রমিসের পরে সে তার পজিশন চেঞ্জ করছে কিনা এবং সে কোনো লস সাফার করেছে কিনা। এটা তো অর্থই বললোই যে সে তো লস সাফার করছে, সে চাকরি ছেড়ে দিচ্ছে, সে তার স্যালারি পায় নাই, এটা হচ্ছে তার ডেট্রিমেন্ট। আর যদি সে কমন ইন্টেনশনের উপর ভিত্তি করে কাজটা করতো তাহলে এটা হতো রিলায়েন্স।
কিন্তু যেহেতু কমন ইন্টেনশনই ছিল না, তাহলে তুমি কোনটাও দেখাতে পারতেছো না, ডেট্রিমেন্ট হবে শুধু, আচ্ছা বাট রিলায়েন্স দেখাতে হবে। রিলায়েন্স দেখাতে পারবে। আর এর জন্য যে হয়েছে এটা কিভাবে বুঝছি? এটাই। কারণ এটা তো প্রুভই করতে পারলাম না যে কমন ইন্টেনশন ছিল, বুঝছি স্যার। ডেট্রিমেন্ট হচ্ছে স্যার যে সে চাকরিটা ছেড়ে দিচ্ছে। চাকরি ছেড়ে দিচ্ছে, টাইম দিচ্ছে, এই জিনিসগুলো। স্যার কনস্ট্যান্টলি ক্লাসে রেজাল্টিং ক্লাস থেকে রেমেডি কিভাবে বেশি আসে সেটা বুঝি। ও রেমিডিটা বেশি আসবে যে এখানে কোড এরিথমেটিক অ্যাপ্রোচ, যেটা যে কত টাকা কন্ট্রিবিউশন এই অনুযায়ী রিটার্ন, এটা দেখবে না। কোড দেখবে যে যদি কনস্ট্রাকটিভ ট্রাস্ট এখানে অ্যাপ্লাই হতো এই লয়েড ব্যাংকস রসেট কেসে, তাহলে কোড দেখতো যে ল্যান্ডটা কেনার পর থেকে শুরু করে কতটুকু লস সাফার করছে হচ্ছে মিসেস রসেট, পুরাটা ক্যালকুলেট করে একটা ফেয়ার অ্যামাউন্ট দিয়ে দিত। তাহলে যেটা হতে পারে হচ্ছে কি তোমার কন্ট্রিবিউশন থেকেও অনেক বড় সাম। মানে স্যার ওখানে যেমন সামটা একদম ডেফিনিট Definite. পার্সেন্ট করেছে এত পার্সেন্ট, হ্যাঁ। এখানে এখানে ডেফিনেট না, এখানে ইট ক্যান বি হায়ার। তোমার 10% কন্ট্রিবিউশন দিয়ে তুমি হয়তো 50%ও পেতে পারো, যদি তোমার কোনটা বেশি হয়, ডেট্রিমেন্টটা বেশি হয়। মানে এখানে তো এই জিনিসগুলো কনসিডারেশনে আনা হবে। এই জন্য কনস্ট্রাকটিভ ট্রাস্টে দেখা হয় দ্য হোল কোর্স অফ ডিলিং। এখানে রেমিডির জন্য কোনটা দেখা হবে, হোল কোর্স অফ ডিলিং, পুরা রেমিডিটা, পুরা তোমার কোর্স অফ ডিলিংটা দেখবে। এখানে তো কন্ট্রিবিউট করছি না। এখানে কন্ট্রিবিউশনও না, এখানে না, শুধু চাকরি ছেড়ে কাজ করছে। চাকরি ছেড়ে কাজ করছে। এটার উপর ডিপেন্ড করেই ওকে মানে ইকুইটেবল যে রাইট আছে হুম। মর্গেজটা থামাতে পারে। হ্যাঁ, না পারে না। পারে নাই, কারণ না পারে নাই, কমন ইন্টেনশন ছিল। কমন ইন্টেনশন ছিল। যদি কমন ইন্টেনশন থাকতো তাহলে তার কমিউনিকেশন যদি থাকতো, তারপরে যদি সে রিলাই করে চাকরি ছেড়ে দিত, তাহলে ডেট্রিমেন্ট ইজিলি সে দেখাতে পারতো। তাহলে সে বলতে পারতো যে আমার ল্যান্ডের মধ্যে কোনটা আছে, ইকুইটেবল ইন্টারেস্ট আছে, তাহলে সে সেলটা পোস্টপোন করতে পারতো। ক্লিয়ার জিনিসটা? তাহলে আজকে এতটুকু পর্যন্তই থাকুক। স্লাইড নাম্বার 21, নেক্সট ক্লাসে আমরা এটা শেষ করে ফেলবো। আচ্ছা স্যার একটা কোশ্চেন ছিল। হুম। স্যার ওই যে